না না শোনেন, গ্রুপ লিডার ড্রপ দিবে, সে তো ড্রপ দিবে, উইথড্র দিবে আর কি। ড্রপ দেওয়ার তো সুযোগ নাই, উইথড্র দিবে। হ্যাঁ, তাহলে 3 জন যদি থাকেন 4 জনের মধ্যে, ঠিক আছে, তাহলে 2 জন হবেন, তাহলে আপনারা 4টা ইউজার নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তাহলে ওই 4টা ইউজারের কনটেক্সটেই আপনারা যে ক্লাসগুলো আইডেন্টিফাই করতে পারেন সেগুলোই দেখাবেন, তাই না? তো একটু শুনতে হবে। হ্যালো, এই যে একটু শুনুন। তো তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে করেন। তাহলে এখানে খেয়াল করেন যে আমার টাইপ হিসাবে কি আসতে পারে। টাইপ হিসাবে আই ক্যান গেট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে সুপার ক্লাস হবে ন্যাচারালি। Fully implemented class means the class not having an abstract method, inherited or নিজে ডিক্লেয়ার করা কোনোভাবেই থাকবে না। আর হচ্ছে ইন্টারফেস। ওকে, সো মাল্টিপল ইনহেরিটেন্স হইলে ইন্টারফেস লাগবে। তো এগুলো আমি আইডেন্টিফাই করব। হ্যাঁ, আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা সেটা করতে পারি ফ্রম ওয়ার্কফ্লো। ওকে, তো সেগুলো আপনি আইডেন্টিফাই করে বক্সগুলো বসাতে ফেলেন। সো ট্রিক ইজ ইওর 8 ইউজার 8 ক্লাস, এইটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন নন ইউজার ক্লাস আপনার অনেক। তাহলে আপনাদের যে একটা স্যাম্পল দেখাই খুলে খুলে পিডিএফ, ওখানে তো 30-40টা বক্স দেখা যাচ্ছে, তাই না? তো ইউজার তো 8টা, বাকিগুলো সব নন ইউজার ক্লাস। সো হাউ ডু ইউ ডিসাইড হু ডিজাইন হুইচ নন ইউজার ক্লাস? এটা আপনারা কিভাবে ডিসাইড করবেন? লেটস সে আইরাস গ্রেড ইজ এ ক্লাস। তাহলে গ্রেড যদি একটা ক্লাস হয়, তাহলে গ্রেড ক্লাসের ফিল্ড কি হওয়া উচিত? ফিল্ডগুলোর কোয়ালিফায়ার কি হবে, স্কোপ কি হবে? স্কোপ মানে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড না প্রাইভেট হবে। কোয়ালিফায়ার মানে এটা স্ট্যাটিক কি না। ফিল্ডের ক্ষেত্রে কি কি হতে পারে? ফিল্ডের ক্ষেত্রে হতে পারে আপনার আচ্ছা, ফিল্ডের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা আমরা এখানে দেখি। এই যে দেখেন, তো টিম লিডার আপনি এই যে আপনার গ্রুপ নাম্বার আন্ডারস্কোর ms2 আন্ডারস্কোর কিওয়ার্ড, আপনার টপিকের কিওয়ার্ড, যেমন এক্সাম্পল বাস টার্মিনাল আন্ডারস্কোর v1 ভার্সন 1 ডট ড্র ডট আইও, এই নামে এটা তৈরি হবে। যখন এটা তৈরি হয়ে গেল, এখন আপনি কি করবেন? সবাই মিলে তৈরি করলেন। So now you have to submit the PDF. So team leader will export that .io extension document, which is an XML document actually. Our XML is also based on XML. .io also is an XML based document. ঠিক আছে? তাইলে আমি যদি ওপেন করি, let's say আপনারা এটা বানান। এখন টিম লিডার কি করবে? ফাইল এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। এখন এখানে কথা আছে, আমার যে ডকুমেন্ট এটা মাল্টি পেজ হতে পারে। ইনিশিয়ালি তো সে একটা A4 সাইজের একটা স্পেস দেয়। এরপর আমি নোটগুলো যখন ডানে বসাবো, ডানে পেজ বাড়বে, নিচে বসালে নিচে পেজ বাড়বে। সো এই সারফেস এরিয়া বাড়তে থাকবে। So that might contain multiple A4 size pages. তো আপনি যদি পেজ ভিউতে পিডিএফ করেন, তাহলে ওখানে 8টা পেজ আসবে, কিন্তু তাহলে তো কানেকশনগুলো বোঝা যাবে না। সো আপনাকে এইটা সিলেক্ট করতে হবে, ফিট টু 1 by 1, দেন ইউ এক্সপোর্ট। তাহলে আপনার এই পিডিএফটা 1 by 1 পেজের মধ্যে স্কেলিং করে সে দিয়ে দিবে।
তা আমরা সেটা জুম করে দেখতে পারবো। বুঝতে পেরেছেন? যেটা আমরা এখানে দেখে থাকি। তো তাহলে এই যে এখানে হয়তো আপনার এদিকে হয়তো 3টা A4 সাইজের পেজ আছে, আবার নিচে 3টা A4 সাইজ, তাহলে এখানে হয়তো 6টা পেজ আছে। তাহলে আমি যদি পেজ ভিউ দিতাম তাহলে 6টা ওই যে ওয়ার্ড কে পিডিএফ করলে যেরকম হয় ওরকম আসতো, তাহলে বোঝা যাবে না। তো আপনাকে 1 বাই 1 এ এক্সপোর্ট করতে হবে। ওকে, সো এটা সাবমিট করার সময় টিম লিডার এটা করবেন, করে পিডিএফটা গুগল ফর্মে অ্যাটাচ করে দেবেন, দ্যাটস অল। ওই যে সিআরএ রিপোর্ট যেভাবে দিচ্ছে যে সিলেক্ট দ্য টপিক, okay, select the person who is uploading and upload it, শেষ, and check in the verification link যে আপলোড হয়েছে। ঠিক আছে, এটাই কাজ। তা এখন এটা যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু উই উইল সি যে ওখানে এরকম 4 জনের বা দিলে 3 জনের কাজ এখানে আছে। এখন ধরেন উইড্রোদের নাই, কিন্তু একজনের কোনো কাজই নাই, তখন কিন্তু ফাইনাল ভার্সনে আপনার যাই থাকুক না কেন ওই ক্লাস ডায়াগ্রাম পার্টে আপনি 0 পাবেন। তাহলে এটার মানেটা কি? মানেটা হলো যে আপনাকে কাজ শুরু করতে হবে, ইউ ক্যানট কিপ ইট পেন্ডিং। ওকে, তা এখন আমরা যতটুকু কনসেপ্ট আছে ততটুকু দিয়ে শুরু করব ভার্সন 1। আর আপনারা এই যে 31 তারিখে যেটা দিবেন, 31 তারিখে কি দিবেন? কি দিবেন? এফএক্সএল গুলা কতগুলা? পুরো প্রজেক্টের এফএক্সএমএল, হ্যাঁ? কিয়া সহ না, ডিজাইন এফএক্সএমএল ফাইল। এফএক্সএমএল ফাইল আপনি বানান না, নিউ এফএক্সএমএল কয়টা? তাহলে আপনি একটা ইন্টেলিজে প্রজেক্ট যেটা আপনাদের অ্যাকচুয়াল কোর্স প্রজেক্টের জন্য তো একটা ইন্টেলিজে করতে হবে না? তো এটা কিভাবে কাজ করবে না? না, বলেন আমাকে, হাউ ইউ আর প্ল্যানিং টু ইমপ্লিমেন্ট। না 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 না, ইন্টেলিজে প্রজেক্টটা কোথায় থাকবে? ইন্টেলিজে প্রজেক্ট লাগবে না একটা ফাইনাল প্রজেক্ট, ওটাকে আপনি একা করবেন? তাহলে ওই প্রজেক্টটা কোথায় তৈরি করবেন? গিটহাবে, নাইলে 4 জনে মিলে অ্যাক্সেস করবেন কিভাবে? এখন গিটহাবে যখন আপনারা ওটা দিবেন, তাহলে গিটহাবে আইডিয়ালি সবার আলাদা ব্রাঞ্চ থাকলে ভালো। আপনাদের তো টিউটোরিয়াল নিছে গিটহাবের উপরে, তাই না? ভুলে গিয়ে থাকলে ওই টিউটোরিয়াল ভিডিওগুলো খুলে দেখেন, এসওডিটা নিয়েছে শুরুতেই। তাহলে আপনার 4 জনের 4টা একটা মেইন ব্রাঞ্চ থাকবে, সেখানে 4 জনের 4টা সাব ব্রাঞ্চ থাকবে, ওখান থেকে আপনি পুশ পুল করবেন, তাই না? পুশ পুল কমিট। তাহলে কি হবে? আপনি লোকাল মেশিনে যখন কাজ করতেছেন, কাজ করে এটা যখন পুশ করতেছেন, ওই গিটহাবের মূল ইন্টেলিজেন্ট প্রজেক্ট থেকে ওটা অ্যাড হয়ে যাচ্ছে। আবার আপনার 3 জন যখন পুশ করতেছে, ওনাদেরগুলো ওখানে জমা হচ্ছে, আপনি যখন পুল করবেন ওনাদেরগুলো আবার আপনার লোকাল মেশিনে চলে আসবে। ও কি টিউটোরিয়াল অ্যাটেন্ড করেন নাই? গিটহাবে অ্যাটেন্ড করে না থাকলে যে টিউটোরিয়াল সামারি একটা এক্সেল শীট আছে আমাদের, ক্লাসরুমে লিংক দেওয়া আছে, ওখানে গেলে শুরুর দিকে দেখবেন, শুরুর দিকে টিউটোরিয়ালগুলো, প্রাথমিক টিউটোরিয়ালগুলো গিটহাবের উপরে। ওকে, কারণ এটা যদি না করেন তাহলে কি হবে, যে অনেকে কেয়ার করে না, এটা তো একটা রিকোয়ারমেন্ট, কোর্সের রিকোয়ারমেন্ট যে আপনি গিটহাব ইউজ করবেন, কারণ আপনি সিএসসি স্টুডেন্ট কিন্তু আপনার কোনো গিটহাব রিপোজিটরি নাই। ইটস এ শেম টু টেল পিপল যে ইন দ্য ইন্ডাস্ট্রি, তাইলে আপনাকে কখনোই ইন্ডাস্ট্রিতে আপনি অ্যাবজর্ব হতে পারবেন না ভালো জায়গায়, আপনার কোনো গ্রোথ হবে না। কারণ হোয়াট ইজ ইউর পোর্টফোলিও, তাই না? আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে ফ্রম স্টুডেন্ট লাইফ টিল ইউর প্রফেশনাল ক্যারিয়ার অ্যাজ ইট প্রোগ্রেস। তাহলে আপনি যে সমস্ত কাজগুলো করতেছেন, ইফ ইট ইজ নট প্রোটেক্টেড বাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, তা আপনার নিজের প্র্যাকটিস প্রজেক্ট আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দিয়ে প্রোটেক্টেড না। সো ইউ কিপ দেম ইন গিটহাব ফর পাবলিক ভিউ, লেট পিপল সি। যে আপনি যদি
মার্কেট প্লেসে কাজ করতে চান নিশ ফিল্ডে, যেখানে হাই পেইড যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো আছে, বেসিক কাজে এখন আর কোনো ভাগ নাই। বলছিলাম না আপনাদের বাংলাদেশের নাম্বার অফ ফ্রিল্যান্সারের দিক থেকে টপ 10 ঢুকছিল, বলছিলাম এটা, হ্যাঁ বলছিলাম আপনাদের সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার কোন দেশে? পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন, চায়না, তাই না? এই 4টা কান্ট্রি হলো মোস্ট নাম্বার অফ ফ্রিল্যান্সার। কিন্তু এই যে লিস্টটা, এই লিস্টের টপ 10-এ বাংলাদেশও কিন্তু ঢুকছিল, কিন্তু রেভিনিউ ভলিউমের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ কোনো লিস্টে নাই। তাহলে টপ 10-এ নাম্বার অফ ফ্রিল্যান্সার আছে, কিন্তু রেভিনিউ ভলিউমে কেন টপ 10-এ নাই? কারণ রেভিনিউ তো ডিপেন্ড করে আপনার কাজের সফিস্টিকেশন, কাজটা কতটা নিশ, কতটা টেকনিক্যাল এক্সপার্টিস দরকার, তার উপরে আপনার পেমেন্ট, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার রেটিং কেমন, আপনার এক্সপিরিয়েন্স কেমন, এগুলোর উপর। তা এখন আমাদের দেশের বেশিরভাগ ফ্রিল্যান্সাররা কাজ করতো কি লোগো ডিজাইন, তাই না? এই টাইপের কাজ করতো, গ্রাফিক্স ডিজাইন, ব্যানার তৈরি করা, লোগো তৈরি করা। তো এই কাজের এখন আর ভাগ নাই। কেন? ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এই কাজের এখন আর ভাগ নাই। কেন? এআই, তাই না? এখন আপনার ফ্রিল্যান্সিং, ডু ইউ নো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্যালারি ইন ইউএস? $66,000 বিফোর ট্যাক্স। ওখানে ট্যাক্স কিন্তু 25-30% চলে যায়। তার মানে আফটার ট্যাক্স একজন অ্যাভারেজ আমেরিকান $44,000 আর্ন করে আফটার ট্যাক্স। তাহলে মাসে ওই $3,500-4,000 অ্যানুয়ালি, ঠিক আছে? ওই যে আপনি দেখবেন বলে না যে 6 ফিগার ইনকাম দরকার, পার্টনার খোঁজার সময় বলে যে মাই পার্টনার শুড আর্ন 6 ফিগার, মানে $1,00,000 বা তার বেশি। তো $1,00,000 আর্ন করলেও আপনার হাতে পাবেন $70,000, ঠিক আছে? তাইলে আপনি যে $5,000-5,500 পাবেন মাসে। তাইলে একটা অ্যাভারেজ আমেরিকান, কিন্তু আপনি যদি টেক ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারেন, ইভেন অ্যাজ এ বিগিনার ইউ লার্ন 6 ডিজিট, ওকে? কিন্তু last 1 year 90,000 people are laid off in the tech industry. 90,000 টেক ইন্ডাস্ট্রি থেকে ছাঁটাই হয়ে গেছে এক বছরে। কারণ এখন বেসিক অফিস ওয়ার্ক, ওকে, এই ধরনের কাজগুলো এখন এআই করে দিচ্ছে, তাই না? আপনি এই টেকনিক্যাল কাজ যেগুলো করেন, কিন্তু but the flip side is the person who has AI expertise. How much day before yesterday I was talking with আমার ছোট ভাই আর ইউনিভার্সিটি লাইফে, সে এখন ইউএসএ তে আছে, একটা ইউনিভার্সিটিতে পড়ায়। তো তার সাথে কথা হচ্ছিল পরশুদিন। তো সে বলল যে এআই এক্সপার্টিস যাদের আছে, যারা এআই কে এক্সপ্লয়েট করতে পারে টু কন্ট্রিবিউট ভ্যালু অ্যাডিশন টু দ্য কোম্পানি, তারা 700,000-800,000 টাকা কামাচ্ছে। নট ইভেন সিনিয়র লেভেল, মিড লেভেল বা সেমি মিড লেভেল। বুঝতে পারছেন? তো কাজেই এই লোগো ডিজাইন এই টাইপের হলে তো হবে না। তাহলে আপনাকে এখন এআই ইউজ করা শিখতে হবে। হ্যাঁ, নকল করার জন্য না, টু ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। আপনি একটা ডিপার্টমেন্টের ম্যানেজার, হাউ প্রোডাক্টিভলি ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য কোম্পানি। সো কনভেনশনালি যেভাবে হয়ে আসছে ওইভাবেই যদি আপনি করতে চান, ইউ আর আউট। তাইলে আপনাকে ভ্যালু অ্যাডিশন করতে পারতে হবে। তাইলে এখন আপনি 4 জনের কাজ করবেন, কিন্তু 4 জনের কাজ মানে ইটস নট দ্যাট আপনি উইকলি 40 আওয়ার্স এর জায়গায় উইকলি 160 আওয়ার্স কাজ করবেন। এটা তো পসিবল না। আপনি 40 আওয়ার্সই কাজ করবেন, your productivity will be multiplied. How? With the help of AI. তাইলে এখন আমাদের দেশে বেশিরভাগ লোক এআই ইউজ করে হাউ, কিভাবে? অ্যাজ এ অল্টারনেটিভ অফ গুগল সার্চ। বাট গুগল সার্চ অলসো নাও ইনকর্পোরেটেড জেমিনাই। আগে ছিল না, রিসেন্টলি গুগল সার্চে জেমিনাই চলে আসছে। আপনি গুগলে কোনো কিছু সার্চ দেন, প্রথম অ্যান্সারটা হচ্ছে
created by Gemini AI. Gemini হচ্ছে গুগলের এআই, ওকে। আর আপনার চ্যাট জিপিটি যদিও এটার হাইপ সবচেয়ে বেশি, কারণ এটা সবার প্রথমে আসছে। এটা হচ্ছে ওপেন এআই প্রজেক্ট থেকে করা হয়েছে, যে এলন মাস্ক ইনভেস্টমেন্ট ছিল, পরে এলন মাস্ক বের হয়ে গেছে। মাইক্রোসফটের হিউজ ইনভেস্টমেন্ট আছে এখানে, ওকে। বাট মাইক্রোসফট হ্যাজ ইটস ওন এআই কোপাইলট, ওকে। এখন আবার আরেকটার হাইপ তৈরি হচ্ছে গর্ক, তাই না? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এগুলো সবগুলোরই ফ্রি ভার্সন আছে। তো ফ্রি ভার্সন আপনারা নাড়াচাড়া করেন and try to learn how to use AI, okay, to increase your learning productivity. নকল করার জন্য না। তো শুনতে খারাপ লাগে, আপনারা কেউ করেনও না, আমি ধরে মানে আমি বিশ্বাস করতে চাই আপনারা কেউ এই মেন্টালিটি নাই। কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা হলো যে 300-350 স্টুডেন্টের মধ্যে 4-5 জন সবসময় পাওয়া যায় তারা এই সমস্ত দান্দায় থাকে, এই জন্য এটা বলা। তো তাহলে এখন আপনাকে যেটা করতে হবে যে এই এক্সএমএল এটাকে পিডিএফ এ ডাউনলোড করে আপনি আপলোড করুন, ওকে। তো এখন হোয়াট ইউ নিড টু প্রোভাইড দেয়ার করেন, আমরা এখন আসছি এখানে যে উই নো দ্যাট হাউ ইউ ডিক্লেয়ার এ ফিল্ড। আপনি একটা ফিল্ড কিভাবে ডিক্লেয়ার করেন? ধরেন আপনার অ্যাড্রেস ইজ এ ফিল্ড, হাউ উইল ইউ ডিক্লেয়ার ইট ইনসাইড এ ক্লাস? বলেন। হ্যাঁ, লিখবেন কি? সিনট্যাক্সটা বলেন। বলেন, আপনি একটা বলেন। প্রাইভেট স্ট্রিং অ্যাড্রেস সেমিকোলন, ওকে। এখন এই যে আপনি ডিক্লেয়ার করলেন, ইজ দেয়ার এনি কোয়ালিফায়ার টু দিস স্ট্রিং? মানে সেটাই বলছি যে আপনার এই স্ট্রিংটা ক্যারেক্টারিস্টিক্স কি কি? স্ট্রিং তো এটা ঠিক আছে, বাট অ্যাজ এ ফিল্ড হোয়াট ডুজ অ্যান্ড ডোন্টস অ্যাপ্লাই টু দিস ফিল্ড? হ্যাঁ, না না, ওটা তো ভ্যালুর কথা বলছেন, কিন্তু এই ফিল্ডের চরিত্রগতভাবে কি কি অ্যাপ্লাইড, কি কি এনশিওর করতে হবে। যেমন ইট ক্যান বি ফাইনাল, দ্যাটস দ্য কোয়ালিফায়ার। তার মানে এই ফিল্ডের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু চেঞ্জ করা যাবে না, দ্যাটস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ফিল্ড। ইট ক্যান বি স্ট্যাটিক, তার মানে এই ফিল্ডের জন্য আলাদা আলাদা মেমোরি তৈরি হবে না অবজেক্ট লেভেলে, বরং ক্লাস লেভেলে একটা মেমোরি অ্যালোকেট হবে, বাকি অবজেক্ট সবাই এটা শেয়ার করবে। ইউনিক মানে হচ্ছে কি হবে না, তাহলে এই ক্লাসের যত অবজেক্ট হবে সবার জন্য এই ফিল্ডের ভ্যালু ইউনিক হবে, ওকে। নাও ডাজ দ্য অ্যাড্রেস ফিল্ড, এখন এই অ্যাড্রেস ফিল্ড এখানে কোনগুলোর জন্য কোয়ালিফাই করে? অ্যাড্রেস ইউনিক একটাও করবে না, তাহলে আপনি একটাও দেখাবেন না ক্লাস ডায়াগ্রামে, কিন্তু যেগুলো কোয়ালিফাই করবে সেগুলো ক্লাস ডায়াগ্রামে দেখাইতে হবে, ওকে। এখন which field qualifies to be unique? এই যে আমাদের প্যাসেঞ্জার ক্লাস বা আমাদের স্টুডেন্ট ক্লাস, তাহলে আমরা যদি একটু খুলি, আইডি কোয়ালিফাইজ টু বি আইডি কোয়ালিফাইজ ফর হোয়াট? ইউনিক অ্যান্ড ফাইনাল। এখন আপনি যদি এটা ক্লাস ডায়াগ্রামে না দেখান, প্রোগ্রামার তো এটা ইনশিওর নাও করতে পারে। তো এই যে জাভা ফাইলটা যে বানাবে তার দায়িত্ব ইউনিকনেস এনশিওর করা, তার দায়িত্ব এটাকে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করা, যাতে ইনিশিয়াল ভ্যালু এডিট করা না হয়। সে তখন জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর রাখবে না যদি কোনো ফাইনাল ফিল্ড থাকে। তাহলে এগুলো প্রোগ্রামার কি র্যান্ডমলি ডিসাইড করবে ক্লাস? তাহলে এটা সিস্টেম ডিজাইন অনুযায়ী করতে হবে।
So it should be reflected in your class diagram. তাই না? মেথডের ক্ষেত্রে কোয়ালিফায়ার কি হতে পারে? It can be abstract, it can be static, it can be final, it can be all of them, it can be none of them, it can be any combination of them, depending on the context, what that method does, তাই না? মেথডটা কোন ক্লাসে তৈরি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। মেথডটা কি আপনি সাব ক্লাসে রিপ্লেসেবল রাখতে চান কি চান না, সাব ক্লাসে যদি ওভাররাইড আটকাইতে চান ফাইনাল মেথড হবে। যদি কোনো অবজেক্ট ছাড়াই মেথডটা কল করতে চান তাহলে স্ট্যাটিক হবে, তাই না? আর স্ট্যাটিক হইতে হলে এটাও নিশ্চিত করতে হবে যে কোনো ক্লায়েন্টের ডাটা সে ইউজ করবে না, প্যারামিটার নিয়ে কাজ করবে। তাহলে এগুলো আপনার মেথডের উপর ডিপেন্ড করবে যে কোন কোয়ালিফায়ার কোয়ালিফাইজ ফর দিস মেথড। তাহলে এগুলো আপনাকে দেখাইতে হবে ক্লাস ডায়াগ্রাম। ক্লাসের ক্ষেত্রে কোয়ালিফায়ার হতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ফাইনাল ক্লাস and also inner class, কিন্তু inner ক্লাসটা আমরা 213 এ কনসিডার করছি না, সো এটা আপনাদের দেখাইতে হবে না। ইনার ক্লাস মানে ক্লাসের বডির ভিতর, এটা একটা ক্লাসের বডি, এর ভিতর আপনি আরেকটা ক্লাসের বডি দিয়ে দিচ্ছেন, এফেক্টিভলি দ্যাট বিকামস অ্যান ইনার ক্লাস। এখন এটার প্রয়োজন কি, ইম্পর্টেন্স কি, কনটেক্সট কি, এটা একটু অ্যাডভান্স লেভেলে লাগে, তো সেটা আমরা এই কোর্সে যেহেতু আলোচনা করছি না সেটা আপনাকে দেখাইতেও হবে না। So you show only the abstract class, final class and interface. মানে abstract class, non abstract class আর final হইলো তো আপনাকে ব্র্যাকেটের মধ্যে বলতে হবে final। তাহলে এগুলো আপনি ক্লাস ডায়াগ্রামে দেখাবেন কিভাবে, how to show them in class diagram। এখানে দেখেন আমাদের এখানে বলা আছে যদি স্ট্যাটিক হয় ফিল্ড হতে পারে, মেথড হতে পারে স্ট্যাটিক, তাহলে এটাকে আন্ডারলাইন করতে হবে। যদি অ্যাবস্ট্রাক্ট হয় ক্লাসও হতে পারে, মেথড হতে পারে, তাহলে এটা ইটালিক করতে হবে, ওকে। আর যদি ফাইনাল, ইউনিক, প্রাইমারি ফিল্ড, ফরেন ফিল্ড এইসব হয় তাহলে এই ব্র্যাকেটের ভিতর আপনি বলবেন যে ফাইনাল, ইউনিক, প্রাইমারি ফিল্ড, ফরেন ফিল্ড, ওকে। এটি কি বোঝা গেল? ওকে, নাও লেটস কাম টু দ্য ক্লাস ডায়াগ্রাম। এখন আমরা রিলেশনশিপ গুলো কিভাবে দেখাবো তা আমরা একটা আপনাদের দেখানো শুরু করছিলাম না? হ্যাঁ, তাহলে এই যে ইনহেরিটেন্স যদি হয়, if the source is class তাহলে extends, and if the source is interface তাহলে implement। তাহলে আমি এই যেখান থেকে আমার এই যে এটা দেখেন কত ধরনের রিলেশন আছে, ডিপেন্ডেন্সি আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইমপ্লিমেন্টস, এটা হচ্ছে এক্সটেন্স। এখানে দেখেন অ্যাগ্রিগেশনের টাইপ 2, দেখেন অ্যাসোসিয়েশনের থার্ড ভেরিয়েশন, ওকে। ইনার ক্লাস যেটা আমরা করতেছি না, ওকে। তারপরে যে কম্পোজিশনের এটা ভেরিয়েশন 1, এটা অ্যাগ্রিগেশনের ভেরিয়েশন 1। আবার দেখেন এখানে তার মানে যে ভেরিয়েশন 1 এ অ্যারো আছে, আবার বাম দিকে একটা নাম্বার আছে, তা আমরা ভেরিয়েশন 1 এ যাচ্ছি না, আমরা ভেরিয়েশন 2 তে যাচ্ছি। তাহলে কারণ আপনাদের কোর্সের লিমিটেশন আছে, টাইম লিমিটেশন, আমরা শুধু এই যে অ্যাগ্রিগেশন হইলে এটা দেখাবো, এই যে অ্যাগ্রিগেশন আনফিল্ড ডায়মন্ড উইল বি কন্টেনার সাইড, হ্যাঁ। অ্যাগ্রিগেশন কম্পোজিশন আপনি ভার্সন 2 টা ইউজ করবেন আর দেখাবো সেটা। তাহলে এইটা যে ডায়মন্ডটা কোন দিকে থাকবে, এটা তো হ্যাজ এ রিলেশন দেখানোর জন্য, অ্যাগ্রিগেশন তো হ্যাজ এ রিলেশন। তাহলে একটা হচ্ছে কন্টেইনার, another is contained, so diamond will be at the which side, যেমন extend arrow is অ্যারোটা কোন দিকে, সোর্সের দিকে, ইমপ্লিমেন্টস তো তাই, অ্যারোটা সোর্সের দিকে। তাহলে এখানে ডায়মন্ড কোন দিকে,
কন্টেনারের দিকে, তাহলে কার হ্যাজ ইঞ্জিন, ডায়মন্ড কোন দিকে থাকবে? কারের দিকে। ওকে, এখন যদি ইঞ্জিনের লাইফ সাইকেল ইফ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কার লাইফ সাইকেল তাহলে অ্যাগ্রিগেশন, আর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে কম্পোজিশন। এখন অ্যাগ্রিগেশন না কম্পোজিশন এইটার উপর বেস করে প্রোগ্রাম উইল এনশিওর দ্য ডাটাবেস অপারেশন। যদি কন্টেনার অবজেক্ট ডিলিট হয়ে যায় কম্পোজিশন হইলে সে কন্টেন্ট অবজেক্টও ডিলিট করবে। এখন এই ক্লাসরুম অবজেক্ট যদি ডিলিট করে দেওয়া হয় and converted into a storeroom, ডায়াগ্রামে যেহেতু অ্যাগ্রিগেশন দেখানো আছে, প্রজেক্টর অবজেক্ট ডিলিট হবে না, প্রজেক্টর অবজেক্টের লোকেশন ফিল্ড সেটার দিয়ে চেঞ্জ করে দেওয়া হবে, বাট দ্য প্রজেক্টর অবজেক্ট উইল স্টিল বি দেয়ার। কিন্তু কম্পোজিশন হইলে কি হইতো, এইটাও তখন সিস্টেম থেকে বের হয়ে যেত। এখন which is not logical for প্রজেক্টর, তাহলে প্রজেক্টর আপনি কম্পোজিশন দেখাবেন না, অ্যাগ্রিগেশন দেখাবেন, তাই না? বুঝতে পেরেছেন? এখন মেমোরি, অবজেক্ট মেমোরি কিভাবে ক্রিয়েট হয় বলেন তো দেখি, আমি যদি আপনাকে দেখাই। আপনাকে যদি বলা হয় এখানে যে লেটস সে পাবলিক ক্লাস, এটা একটা নতুন ডায়াগ্রাম বানাচ্ছি, লেটস সে স্টুডেন্ট, private in ID, private string name, private local date, date of birth, private float CGPA। তাহলে এইটা হচ্ছে আমার ক্লাস। এখন আমি যদি একটা অবজেক্ট তৈরি করি, স্টুডেন্ট S1 ওকে ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, ওকে। তো এইখানে ধরেন আমি ভ্যালুগুলো দিয়ে দিলাম, 4টা ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এই যে আমি কয়টা অবজেক্ট এখানে ডিক্লেয়ার করলাম, 4টা অবজেক্ট, একটা। আচ্ছা, যদি বলি যে কমা S2, তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে? এটাকে আপনাকে বলতে হবে যে একটা অবজেক্ট ইজ ইনস্ট্যান্সিয়েটেড, another is null, জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে। তাইলে এখন আপনার S1 ওকে, এখন তাহলে আমার এখানে মেমোরি ক্রিয়েট হবে। এই মেমোরিটা কার? S1 এর। তাহলে S1 will refer to this memory, starting address of this memory. Now what we said, the field memory is part of object memory. এটা বলেছি না, নাকি বলি নাই? স্ট্যাটিক ফিল্ড যদি না হয় তাহলে ফিল্ডের মেমোরি ইজ পার্ট অফ অবজেক্ট মেমোরি। ওকে, এখন খেয়াল করেন, হোয়াট ইজ মাই ফিল্ড হিয়ার? integer. How much memory it needs? How much memory it needs? 4 byte, তাই না? তাহলে এই যে আপনার 4 বাইট। তারপরে তাহলে আমরা যদি এখানে বলি যে দিস ইজ আইডি, okay, then this is name,
then this is local date, date of birth, and finally CGPA. তাহলে এই CGPA মেমোরি কোথায় থাকবে? CGPA তো float. Float is also 4 byte. তাহলে this is for CGPA. Now what about name and date of birth? Are they raw bytes or they themselves object? তাহলে আপনি যখন বলতেছেন যে this dot dob equal to প্যারামিটার যে লোকাল ডেটটা পেলেন ডেট পিকারের গেট ভ্যালু দিয়ে সেইটা, তখন আসলে কি হবে? dob equal to নিউ লোকাল ডেট হবে, মানে dob অলরেডি একটা লোকাল ডেট আপনি পেয়ে গেছেন, তাহলে সেটার একটা ইনস্ট্যান্স আগে থেকেই আছে। আপনার একটা লোকাল ডেট যদি প্যারামিটার হয় তাহলে ওই লোকাল ডেট তো এক্সিস্ট করে, তাহলে অলরেডি সামওয়্যার দেয়ার ইজ এ লোকাল ডেট, already somewhere there is a local date instance আগে থেকে আছে, কারণ ওটা আপনি সাপ্লাই দিচ্ছেন, তাই না? তাহলে একটা লোকাল ডেট ইনস্ট্যান্স আপনার আগে থেকেই আছে। আপনার একটা স্ট্রিং ইনস্ট্যান্স আগে থেকেই আছে, নাহলে একটা প্যারামিটারে পাঠালেন কিভাবে? প্যারামিটারে তো নাল পাঠানো যাবে না। আপনি ভ্যালু ডেট পিকার ডট গেট ভ্যালু, ওই তো আপনাকে ইনস্ট্যান্স তৈরি করে ইনস্ট্যান্স রিটার্ন করতেছে, তো সেটাই তো আপনার প্যারামিটার আপনি রিসিভ করছেন, তাহলে আপনি একটা প্রি এক্সিস্টিং ইনস্ট্যান্স অলরেডি রিসিভ করছেন, তাহলে সেই ইনস্ট্যান্সের কিন্তু অলরেডি মেমোরি আছে, তাহলে এইটা আমার আগে থেকেই তৈরি করা একটা স্ট্রিং অবজেক্ট। তো তাহলে আমার এই নেম আর dob will actually refer to them. এখন খেয়াল করেন এই লোকাল ডেটের মধ্যে ডে, মান্থ, ইয়ার এসব আছে, এখানে আমার একটা ক্যারেক্টার আছে। এখন যদি কম্পোজিশন হয়, এই ইনস্ট্যান্সটা রিমুভ হওয়ার সাথে সাথে এই ইনস্ট্যান্সগুলো রিমুভ হয়ে যাবে, আর যদি এগ্রিগেশন হয় তাহলে এই ইনস্ট্যান্সটা রিমুভ হয়ে যাবে, হিপে ফেরত যাবে, কিন্তু এই ইনস্ট্যান্স দুইটা হিপে থেকে যাবে। হ্যাঁ, মানে এটা একটা ইনস্ট্যান্স। এখন আপনি তো ভাবতেছেন নেম, ডেট অফ বার্থ এর মধ্যেই আছে, কিন্তু আসলে এর মধ্যে যে রেফারেন্স আছে, কারণ এরা নিজেরাই আলাদা ইনস্ট্যান্স অন্য ক্লাসের। নেম তো একটা স্ট্রিং ক্লাসের ইনস্ট্যান্স, ডিওবি একটা লোকাল ডেট ক্লাসের ইনস্ট্যান্স, তাহলে ওগুলোও তো ইনস্ট্যান্স, ওগুলোও নিউ হয়েছে হিপ থেকে, আপনি করেন না, ইমপ্লিসিটলি নিউ হয়েছে, তাই না? তাইলে আপনার অবজেক্টটাকে যখন আপনি ডিলিট করবেন, বা এটা যখন আউট অফ স্কোপ হবে, বা ডাটাবেস থেকে যখন ডেলিভারিলি ডিলিট করবেন, তাহলে এই অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। This memory will be free. But what about this memory and this memory? It depends on composition and aggregation. তাহলে প্রোগ্রামারকে সেই জিনিসটা বা ডাটাবেসের কোড যে লিখবে, তাকে লুকিং অ্যাট দ্য ক্লাস ডায়াগ্রাম, the composition and aggregation accordingly তাকে এনশিওর করতে হবে। তো যদি অ্যাগ্রিগেশন হয়, এটা রিমুভ হওয়া মানে এগুলো রিমুভ হওয়া না, এগুলো থাকবে, কিন্তু কম্পোজিশন মানে এটা রিমুভ হওয়া মানে এগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটা একটা নাম দিয়ে দিই আমরা, এটা আমরা নাম দিই যে অবজেক্ট মেমোরি অ্যালোকেশন অফ memory representation of has a relationship, এইভাবে দিলে খুঁজে পেতে সুবিধা হবে, তাই না? of has a relationship, ঠিক আছে। তো এখন তাহলে আপনি এটা দেখাবেন আপনার ক্লাস ডায়াগ্রাম, ওকে? তাহলে কিভাবে দেখাবেন? এই যে কম্পোজিশন অ্যাগ্রিগেশন হলে এটা দেখাবেন, কম্পোজিশন হলে এটা দেখাবেন। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে
জেনারেল অ্যাসোসিয়েশনের ডাইরেকশন হচ্ছে বাই ডাইরেকশন, তাইলে আপনার কোনো অ্যারো দেখানোরই দরকার নাই। অ্যারো দেখানোর দরকার নাই, সেক্ষেত্রে আপনি সিম্পল লাইন টেনে দেখাই দিবেন। ওকে, আর যদি ডাইরেক্টেড হয়, এই যে ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন হলে এটা দেখাবো। এখন এইটার মাথা আর এক্সটেন্ড ইমপ্লিমেন্টস এর মাথা কিন্তু আলাদা। এক্সটেন্ডস আর ইমপ্লিমেন্টের মাথা হচ্ছে ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে ওপেন অ্যারো। তাহলে আপনার মাথা উল্টা পাল্টা করলে কিন্তু হবে না। তাহলে ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন যদি হয়, এখানে অ্যারো কোন দিকে থাকবে? সো আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম না ডাইরেক্টেড অ্যাসোসিয়েশনে? হ্যাঁ হ্যাঁ, যে কাস্টমার অ্যাড ফুড টু কার। তাহলে কাস্টমার আর ফুডের মধ্যে অ্যাসোসিয়েশনটা ইনিশিয়েট করে কে? অ্যাক্টিভিটিটা কে ইনিশিয়েট করে? কাস্টমার। তাইলে ডাইরেকশনটা কোন দিকে? কাস্টমার থেকে ফুডের দিকে। তাহলে অ্যারোটা থাকবে ফুডের দিকে। ওকে, মানে কে কাকে ইউজ করা হচ্ছে, ডাইরেকশনটা সেদিকে থাকবে। আর যদি বাই ডাইরেকশনাল বা জেনারেল অ্যাসোসিয়েশন হয়, তাহলে অ্যারো থাকলে দুই দিকে থাকতে হবে। তো অ্যারো দেওয়ারই দরকার নেই, আপনি একটা সিঙ্গেল লাইন দিয়ে দেন উইদাউট অ্যারো। ওকে, সিঙ্গেল লাইন আপনি পাবেন এই যেখানে আছে। ওকে, এখন এইখানে এই যে বিভিন্ন ধরনের কানেকশন কিন্তু আছে, এটা সবই কোনো না কোনো রিলেশন রিপ্রেজেন্ট করে, কিন্তু এগুলোর অনেকগুলোই আমরা আসলে জানি না কিভাবে কাজ করে, বা এগুলো সব ভ্যারিয়েন্ট। ওকে, আরো রিফাইন্ড ভ্যারিয়েশন, কিন্তু আমাদের সময় নাই বলে আমরা এই লিমিটেড কয়েকটা কথা। ওকে, এটা বুঝতে পারলেন? এখন আপনার কাজ হলো যে যদি আমি গ্রেড ক্লাসটা ডিজাইন করতে চাই, তাহলে গ্রেড ক্লাসের ফিল্ড কি হতে পারে বলেন তো দেখি। হোয়াট ক্যান বি দা, প্রথম কথা হলো গ্রেড কি একটা ক্লাস হওয়া উচিত? নাকি স্ট্রিং হওয়া উচিত? না, আই এম আস্কিং ইউ, আই ডোন্ট নো, ইউ টেল মি। আইএস এর কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন, ইওর গ্রেড should it be string or should it be a class? Why? খালি তো লেটার দেখলেই it doesn't represent anything. তাহলে এই লেটারটা কার, কোন কোর্সের, কোন সেমিস্টারে নেওয়া হয়েছে, রিটেক কি না, ইত্যাদি। তাহলে এই সমস্ত অ্যাট্রিবিউট গুলো রিলেটেড উইথ গ্রেড। তাহলে এগুলো তো একটা সিঙ্গেল স্ট্রিং দিয়ে হবে না, সো ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ক্লাস। তাহলে আমরা যদি একটা গ্রেড ক্লাস বানাতে চাই, ইট মাইট লুক সামথিং লাইক, হোয়াট ইজ দ্যাট, বানাইছিলাম তো একটা মনে হয়। আচ্ছা, বানানো হয় নাই, তাহলে আমরা বানাই। তাহলে আমরা যদি এখন একটা গ্রেড ক্লাস বানাতে চাই, হাউ ক্যান ইউ ডু দ্যাট? তাহলে পাবলিক ক্লাস গ্রেড, এখানে কি থাকবে ফিল্ড হিসাবে বলেন? হ্যাঁ, কি কি ফিল্ড থাকবে? আইডি রাখলেই হয়, নেম রাখার দরকার কি? তাইলে প্রাইভেট ইন আইডি বা স্টুডেন্ট আইডি, তারপর কোর্স আইডি, প্রাইভেট স্ট্রিং কোর্স আইডি,
স্ট্রিং আর কি থাকতে পারে, গ্রেড ইটসেলফ, লেটার গ্রেড। আর কি হতে পারে, সেমিস্টার। আর কি হতে পারে, ইয়ার। ইয়ার তো স্ট্রিং হবে, ইন্টিজার হবে। লোকাল ডেট দিয়ে কি করবেন, মানে গ্রেডের সাথে ডেটের কি সম্পর্ক আছে কি, তাহলে কেন দিবেন, মানে না সেকশন, তো সেকশন কি পার্ট অফ গ্রেড? আপনার ট্রান্সক্রিপ্টে কি সেকশন বলা থাকে? তাইলে আপনি রাখতে পারেন ইজ রিটেক ক্রেডিটেড রয়েছে, নাম্বার অফ ক্রেডিট, ওকে, যদি দিতে চান, কিন্তু কোর্স আইডি থেকে সেটা বের করা যায়, সো সেটা নেসেসারি না, কিন্তু দিলাম আপনার কথা মতো, পরে আসবো সেখানে। আর আপনি বলতে পারেন যে ইজ রিটেন কিনা, এই ফিল্ড ডিক্লারেশন গুলো কি ঠিক আছে? প্রোগ্রামার এটা বানাবে, কিন্তু প্রোগ্রামার যদি এইভাবে বানায়, ইজ ইট ওকে? এই যে আপনার গল্প করেন কেন, নয়েজ ক্রিয়েট করেন, শোনেন এটা, এটা তো আপনার কাজে লাগবে। এখন প্রোগ্রামারকে যদি আপনি মুখে বলে দেন, সে হয়তো এইভাবে বানাবে, কিন্তু ক্লাস ডায়াগ্রামে যদি আপনি প্রপারলি দেখান, তাহলে এটা এইরকম থাকবে না, কারণ এখানে কোথাও কোয়ালিফায়ার দেওয়া নাই। কি কোয়ালিফায়ার হতে পারে এখানে? আপনার ইন্টিজার আছে দুইটা, স্টুডেন্ট আইডি এবং নাম্বার অফ ক্রেডিটস, কোনোটাই চেঞ্জেবল না, তাই না? আসলে এখানে সবই ফাইনাল, কোনোটাই চেঞ্জেবল না, কারণ ওয়ান্স গিভেন ইউ ক্যানট চেঞ্জ এনি অফ দেম। তাহলে আপনি সবগুলোর আগে ফাইনাল বলবেন। প্রোগ্রামার কি মানে তার ইচ্ছা হইলে দিবে, ইচ্ছা হইলে দিবে না, ক্লাস ডায়াগ্রাম দেখে করবে, ক্লাস ডায়াগ্রামে দেখবে যে সবগুলাই ফাইনাল করা আছে। এখন এই ক্লাসটা কে ডিজাইন করবে, এবং এখানে আপনার মেথডস। তাহলে এই ক্লাসটা কে ডিজাইন করবে, হু? আইরাস ইজ ইউর কোর্স টপিক, প্রজেক্ট টপিক। তা আপনারা কয়জন কাজ করতেছেন এই প্রজেক্টে? 4 জন। এই ক্লাসটা কে ডিজাইন করবে, সেই একজনটা কে? ডায়াগ্রাম তো 4 জন মিলে বানাচ্ছে, কিন্তু ডায়াগ্রামেই এটা কে ডিজাইন করবে? ডিজাইনটা তো ডায়াগ্রাম, আর ইন্টেলিজেন্ট কোডিং। তাইলে এই ক্লাসটা ডিজাইন করবে কে? হ্যাঁ, যার ইউজারের সাব ক্লাস মানে কি বুঝাই বলেন, আপনার এই কথার অর্থ বুঝি নাই। সিম্পলি স্যার আমাদের একজন ফ্যাকাল্টি একটা, আপনি আইরাসের ডেভেলপমেন্ট টিমের একজন মেম্বার, আপনার ইউজার কি? 8টা ইউজার, আপনার ইউজার কি? হইতে পারে না, বলেন কি? স্টুডেন্ট ফ্যাকাল্টি, আপনি ওনার টিমমেট, আপনার ইউজার কি? উনি তো নিয়ে ফেলছে স্টুডেন্ট ফ্যাকাল্টি। হ্যাঁ, ধরেন কন্ট্রোলার আর রেজিস্ট্রার, এইভাবে 8টা ইউজার আপনি ভাগ করে রাখছেন। এখন এই গ্রেড ক্লাসটা কে ডিজাইন করবে? উনি করবেন, আপনি করবেন, নাকি অন্য দুজনের মধ্যে কেউ করবে? কেন আপনি করবেন? পার্ট অফ হোয়াট? পার্ট অফ ফ্যাকাল্টি এন্ড স্টুডেন্ট, কারণ হচ্ছে তো স্টুডেন্টরা আউটপুট দেখে। কেন? কন্ট্রোলারও তো গ্রেড দেখে, রেজিস্টারও দেখতে পারে। স্টুডেন্ট আর আপনার গ্রেড, স্টুডেন্ট আর ফ্যাকাল্টি স্যার কেউ দেখতে পারবে না, এরকম কোনো কথা আছে নাকি? আইরাসের অনেকেই আপনার গ্রেড দেখতে পারে, অ্যাকাউন্টস দেখতে পারে স্কলারশিপের বিল পেমেন্ট করার সময়, যে আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন কিনা, যেই কোর্সের এসওডি হয়েছেন ওই কোর্সে মিনিমাম আপনার কত জানি থাকতে হয়, বি প্লাস নাকি এ থাকতে হয়, বি প্লাসে আপনি যেটাই থাকতে হয় সেটা সে চেক করবে। অ্যাকাউন্টস ক্রস চেক করে, ডিপার্টমেন্ট থেকে যতই নোটে মেমো পাঠায় দেওয়া হোক, এরা হচ্ছে আমাদের এসওডি,
এই সেমিস্টারের জন্য। আর পেমেন্ট তো দেবে অ্যাকাউন্টস, অডিট ধরলে অ্যাকাউন্টসকে ধরবে যে আপনি কোয়ালিফাই করে না, তাকে পেমেন্ট দিচ্ছেন কেন, ডিপার্টমেন্ট রেকমেন্ড করছে তাই দিচ্ছি, তা আপনি চেক করবেন না, আপনার তো অ্যাক্সেস আছে, তো দে ডু ইট। তাহলে আপনার গ্রেড অ্যাকাউন্টেন্টও দেখতে পারে, তাইলে এই গ্রেড ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করবে অ্যাকাউন্টেন্ট ওনার ইউজার। তাহলে কি গ্রেড ক্লাস কাইন্ড অফ সুপার ক্লাসের মধ্যে পড়ে যায়? কাইন্ড অফ সুপার ক্লাস মানে কি? এটা সুপার ক্লাসের মধ্যে পড়ে যায়। কার সুপার ক্লাস? সুপার ক্লাসের মধ্যে পড়ে যায় কথাটার অর্থ তো সবাই স্যার ইউজ করতে পারতেছে, তাহলে সুপার ক্লাসের মধ্যে পড়ে যায় এই কথার মানে কি? সুপার ক্লাসের মধ্যে একটা ক্লাস কিভাবে পড়ে? একটা ক্লাস একটা সুপার ক্লাসের সাব ক্লাস হইতে পারে, কিন্তু সুপার ক্লাসের মধ্যে পড়ে যায় এই কথাটার অর্থটা তো আমি বুঝি নাই, আপনি কি মিন করতে চাইছেন? সুপার ক্লাসের মধ্যে সুপার ক্লাসের ফিল্ড থাকবে, সুপার ক্লাসের মেথড থাকবে, কিংবা সুপার ক্লাসের একটা সাব ক্লাস হইতে পারে, কিন্তু সুপার ক্লাসের মধ্যে পড়ে যায়, এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন সেটা বলেন, তাহলে আমি রেসপন্ড করতে পারবো। আপনার মানে কি মিন? গ্রেড কি কার সাব ক্লাস? গ্রেড কি স্টুডেন্টের সাব ক্লাস? গ্রেড ইজ এ স্টুডেন্ট না গ্রেড ইজ এ অ্যাকাউন্টেন্ট? এখানে কি ইজে হয়? তাহলে সাব ক্লাস হবে কি করে? ইনহেরিটেন্স করতে গেলে তো ইজে সম্পর্ক, তাহলে গ্রেড ক্লাসটা কে বানাবে? ফ্যাকাল্টি তো আপনার অ্যাপসের একটা ইউজার, বানাবে বলতে টিম মেম্বার 1 না টিম মেম্বার 2 না টিম মেম্বার 3 না টিম মেম্বার 4, কে বানাবে? প্রজেক্টে কে বানাবে? সবাই ইউজ করুক, কিন্তু বানাইতে তো হবে একজনকে। জাভা ফাইলটা তো আর 4 জন মিলে বানাবেন না, স্যার 4 জন মিলে আমরা জাভা ফাইলটা বানাইছি, এটা তো হবে না। হ্যাঁ হ্যাঁ, কেন? কোথায় হ্যাজ এ রিলেশন? না, গ্রেড ইজ নট দ্য আইডেন্টিটি অফ স্টুডেন্ট। গ্রেড সে অ্যাচিভ করে, কিন্তু গ্রেড কি স্টুডেন্টের ইনফরমেশন? আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, হ্যাজ এ রিলেশন। আপনি এখানে ইংরেজিতে শুনলে তো এটা হ্যাজ এ, আই হ্যাভ এ কার, কিন্তু ডাজ দ্যাট কার রিপ্রেজেন্ট মাই আইডেন্টিটি অ্যাজ এ ফ্যাকাল্টি? নো। এখানে হ্যাজ এ বলতে ওনারশিপ, কিন্তু আপনাকে হ্যাজ এ রিলেশন স্টাবলিশ করতে হলে আপনাকে দেখতে হবে যে এখানে এই জিনিসটা তার একটা অ্যাট্রিবিউট বা এলিমেন্ট বা তার একটা আইডেন্টিটি বা তার একটা প্রপার্টি কিনা, তখন আপনি সেটা বলবেন। এখন ইউ আর্ন সার্টিফিকেট ফর অ্যাচিভমেন্টস, আপনি বিভিন্ন অ্যাওয়ার্ড সার্টিফিকেট পাইছেন, এখন সার্টিফিকেট কিন্তু আপনার আইডেন্টিটি না অ্যাজ এ স্টুডেন্ট। সার্টিফিকেট না থাকলেও তো আপনি একটা স্টুডেন্ট হতে পারেন, তাইলে সার্টিফিকেট যার নাই সে কি স্টুডেন্ট না? তাইলে আপনি কি করে বলেন সার্টিফিকেট ইজ এ ফিল্ড, মানে অ্যাওয়ার্ড সার্টিফিকেট? অ্যাওয়ার্ড সার্টিফিকেট আপনি পেতে পারেন, দ্যাটস ইউর অ্যাচিভমেন্ট, কিন্তু আপনি যেটাকে ফিল করবেন প্রত্যেকের জন্য এটা রিলেভেন্ট। কে ইমপ্লিমেন্ট করবে এটা নিয়ে বেশি সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই গ্রেড ক্লাসটা বানাবে কি? আপনি বানাবেন না উনি বানাবেন? হ্যাঁ, ফ্যাকাল্টি আপনার গ্রুপ মেম্বার, ফ্যাকাল্টি বানাবে। ফ্যাকাল্টি আপনার একটা ইউজার, আপনার অ্যাপসের একটা ইউজার। এই এসি বন্ধ করে রাখছেন কেন? চালান, গরম লাগতেছে, কমাই দিয়ে 20 করে দিয়ে আসেন, যান দুইটাই। কে বানাবে? ফ্যাকাল্টি বানাবে। ফ্যাকাল্টি ইউজারটা যে টিম মেম্বারের সে বানাবে, কেন? আপনার লজিক কি? না দাঁড়ান, ওনাকে বলতে দেন, আবার বলেন। উনি ইন্টারাপ্ট করতে আমি শুনতে পাই না, আবার বলেন। হ্যাঁ, গ্রেড ক্লাস, এই যে গ্রেড ক্লাস না, ফ্যাকাল্টি তো আর ইমপ্লিমেন্ট করবে না ইন্টেলিজেন্টে বা ক্লাস ডায়াগ্রামে কে বানাবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ক্লাস ডায়াগ্রামে এই ক্লাসের বক্সটা কে কে দেখাবে? এই যে এখানে গ্রেড ক্লাসটা কে দেখাবে? এই ব্লু কালারের টিম মেম্বার নাকি এই গ্রিন কালারের টিম মেম্বার? কে দেখাবে? যে দেখাবে সেই ডিজাইন করছে, ইন্টেলিজেন্টে গিয়ে সেই জাভা ফাইলটা ক্রিয়েট করবে যে নিউ জাভা ক্লাস গ্রেড, তাহলে গ্রেড ডট জাভা তৈরি হবে।
এই কাজটা কে করবে, কোন টিম মেম্বার করবে? তো সেটাই আপনি যদি সেটা বলেন যার ইউজার ফ্যাকাল্টি সেই টিম মেম্বার করবে, তাহলে আপনার জাস্টিফিকেশন কি কেন সেই টিম মেম্বার করবে? ওকে, তো হ্যাঁ বলেন। চেঞ্জ করতে পারা তো অন্য জিনিস, কিন্তু ক্লাস ডিজাইনটা কে করবে? আপডেট তো করবো আমি সেটার কল করে। এখন আমার মনে হচ্ছে এটা ইউজার যে বানাবে, মেনু ইউজার, মানে সে হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা সেট করে দিবে। মানে কি আপনি মানে জার্গন ছাড়তেছেন পলিটিশিয়ানদের মতো? হ্যাঁ, টু মেক ইট ক্যাচি। দেখেন, এই অবজেক্টটা যার অ্যাক্টিভিটি থেকে ডাটাবেজে ক্রিয়েট হবে তাকে এই ক্লাসটা ডিজাইন করতে হবে। তো আপনার কথাও ঠিক, ওনার কথাও ঠিক, কিন্তু জাস্টিফিকেশনটা ক্লিয়ার ছিল না। জাস্টিফিকেশন হলো এই যে এই গ্রেড অবজেক্টটা অনেক ইউজারই ব্যবহার করবে, ফ্যাকাল্টি ইউজারও ব্যবহার করবে, স্টুডেন্ট ইউজারও ব্যবহার করবে, অ্যাকাউন্টেন্ট ইউজারও ব্যবহার করবে, ডিপার্টমেন্ট ম্যানেজারও ব্যবহার করবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটা ব্যবহার করবে, কন্ট্রোলার অফ এক্সামও এই গ্রেড অবজেক্ট অ্যাক্সেস করবে অনেকেই, কিন্তু এই অবজেক্টটা ক্রিয়েট হবে কার অ্যাক্টিভিটি থেকে? ফ্যাকাল্টির অ্যাক্টিভিটি থেকে। সো গ্রেড অবজেক্ট ক্রিয়েট হবে by the faculty when faculty submit the grade, not before that. তাহলে ফ্যাকাল্টি ইউজার আপনার দায়িত্ব, তাহলে গ্রেড ক্লাস বানানোর দায়িত্ব আপনার। এখন বলেন কোর্স ক্লাস কে তৈরি করবে? কোর্স ক্লাস যদি আমরা দেখি, দাঁড়ান না, কোর্স তো একটা ক্লাস নাকি? কোর্স ক্লাসের ফিল্ড কি হতে পারে? কোর্স টাইটেল, কোর্স আইডি, কত ক্রেডিট, তারপর প্রিরিকুইজিট লিস্ট, পিও লিস্ট, সিও লিস্ট, আউটলাইন, তাই না? টাইপ অফ কোর্স, এটা কি ফাউন্ডেশন না মেজর মাইনর, এগুলো হতে পারে না? তো তাহলে এগুলো একটা কোর্সের আইডেন্টিটি। ওকে, এখন এই কোর্স ক্লাসটা কে ডিজাইন করবে এবং এই জাভা ফাইলটা কে ইমপ্লিমেন্ট করবে? ডিজাইন করবে সে ইমপ্লিমেন্ট করবে আপনাদের জন্য। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটা নাও হতে পারে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ডিজাইন টিম এন্ড কোডিং টিম আলাদা। এখন আপনি দুই টিমেরই মেম্বার হতে পারেন। হতে পারে যে আপনি ডিজাইন টিমেও ছিলেন, কোডিং টিমেও আছেন, কিন্তু এটা ম্যান্ডেটরি কিছু না। কারণ আপনি ডিজাইন টিমে ছিলেন কি ছিলেন না যায় আসে না, আপনার কাছে ডিজাইন দেওয়া আছে, ইউ ফলো দ্যাট। কিন্তু আপনাদের এই সিএসসি 213 এর যে কোর্স প্রজেক্ট, এখানে তো আপনাকেই ডিজাইন করতে হবে, আপনাকেই কোড করতে হবে। তাহলে এই কোর্স ক্লাসটা কে বানাবে? হ্যাঁ, কোর্স অবজেক্ট তৈরি হবে কার দ্বারা? ফ্যাকাল্টি কি কোর্স অবজেক্ট তৈরি করবে? কেন না? না, লজিক্যাল না, কাজে এটা ফ্যাকাল্টির গোল হইতে পারে না। তাহলে হ্যাঁ, ফ্যাকাল্টি কোর্স পড়ায়, কিন্তু কোর্স অবজেক্ট ক্রিয়েট করবে কে? প্রথমে বলেন কোর্স অবজেক্ট কখন তৈরি হবে? when a course object will be created? No, ওইটা তো অফার্ড কোর্স। কোর্স আর অফার্ড কোর্স তো এক না। Do we have civil engineering? আইবিতে আছে না নাই? ধরেন 2026 এর স্প্রিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পারমিশন পাইল ইউজিসি থেকে,
তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর 50টা কোর্স আছে না, তো ওই কোর্স সাবজেক্টগুলো তৈরি করতে হবে না? কে তৈরি করবে? রেজিস্টার করতে পারে, তাই না? তো তাহলে রেজিস্টার যদি আপনার ইউজার হয় তাহলে কোর্স ক্লাস আপনাকে বানাইতে হবে। এখন এই কোর্স ক্লাসকে ব্যবহার করে অফার্ড কোর্স ক্লাস তৈরি হবে। যখন কোর্স অফারিং হয় তখন অফার্ড কোর্স ক্লাসের অবজেক্ট তৈরি হয়। তাহলে অফার্ড কোর্স ক্লাসের অবজেক্ট কে তৈরি করে? না, রেজিস্টার করে না। রেজিস্টার ডোন্ট অফার দ্য কোর্স অফার হয় ডিপার্টমেন্ট থেকে। রেজিস্টার অফিস ওগুলো একসাথে করে রুম অ্যালোকেশনটা রেজিস্টার অফিস করে। এই জন্য ডিপার্টমেন্ট সবকিছু রেজিস্টার অফিসে পাঠিয়ে দেয়। কারণ আমি এই কোর্সগুলো অফার করতে চাই, কিন্তু কোন ক্লাসরুমে দিব? সব ডিপার্টমেন্টের কোর্সই তো আছে। এখন এই ল্যাবগুলো ধরুন এক্সক্লুসিভলি সিএসসি কোর্স হয়, কিন্তু জেনারেল ক্লাসরুম সব ডিপার্টমেন্টের ক্লাসই তো হয়। সিএসসি 1-1 এর ক্লাস দেখেন গিয়ে ডিএমকে তে আছে, জুবিলিতে আছে, এই 8 তলায় আছে, 4 তলায় আছে, সব জায়গাতেই আছে। ইংলিশ কোর্স সব ফ্লোরে, সব বিল্ডিংয়ে পাবেন। তাহলে এই ক্যাওস রিজলভ করার জন্য সেন্ট্রালি রুম অ্যালোকেশন করতে হয় বলে রেজিস্টার অফিস থেকে এটাকে লিস্টিং করা হয়, কিন্তু অফার তো করে ডিপার্টমেন্ট। তাহলে অফার্ড কোর্স অবজেক্ট উইল বি ক্রিয়েটেড বাই হুম? ডিপার্টমেন্ট ফর ইউজার না। কে অফার করে? সিস্টেমে তো একজন অফার করে, ডিপার্টমেন্ট তো একটা ধারণা, ডিপার্টমেন্ট হেড, তাই না? তাহলে ডিপার্টমেন্ট হেড ইউজ দ্য কোর্স অবজেক্ট, এই কোর্স অবজেক্ট, and produce offered course. অফার্ড কোর্সে কি থাকে? কোর্স আইডি, কোর্স টাইটেল, সেকশন, রুম, ডে, টাইম, সেমিস্টার, ইয়ার, ক্যাপাসিটি, ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম, নাম্বার অফ ক্রেডিটস, কতজন এনরোল, এগুলো আপনাদের লোড হয়। তো যেটা লোড হয় সেটা আসলে একটা অফার্ড কোর্স। তাহলে এই অফার্ড কোর্স ক্লাসটা ডিজাইন করবে কে? না, আপনার 4 জন টিমমেটের মধ্যে কে ডিজাইন করবে? যার ইউজার হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে করবে। এটা তো আমি এক্সাম্পল হিসাবে বলছি। আপনি আপনার প্রজেক্ট টাইটেল তো আইরাসও না। আপনার প্রজেক্ট টাইটেল কি? হ্যাঁ, ইন্স্যুরেন্স। তাহলে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির জন্য যে 8টা ইউজার নিছেন, ওখানে নন ইউজার ক্লাস কি হবে সেগুলো আইডেন্টিফাই করে এই ক্লাসের অবজেক্টগুলো কোন ইউজারের অ্যাক্টিভিটি থেকে ক্রিয়েট হবে, সেই ইউজার যে টিমমেটের, এই নন ইউজার ক্লাসও তার। তাহলে এখানে আপনি র্যান্ডমলি দিয়ে দিলে হবে না যে আমি এইটা নিই, তুই এইটা নে। এটা আপনাকে লজিক্যালি আপনার ভাগে যেটা পড়ার কথা সেটাই হবে। এখন এইটা তো আপনাকে ব্রেনস্টর্মিং করতে হবে না 4 জন মিলে? তাহলে আপনাদের ওয়ার্কফ্লো দেখে দেখে ক্লাসগুলো আইডেন্টিফাই করতে হবে। এখন ওয়ার্কফ্লোতে আপনি বলছেন এই 8টা ইউজার, 8টা ইউজার টাইপের ক্লাস আপনি পেয়ে গেছেন। সুপার ক্লাস যদি দেন আরো 2-1টা বাড়তে পারে, তাই না? মানে ইনহেরিটেন্স সুপার পলিমরফিজমের জন্য আপনি সুপার ক্লাস অ্যাড করলে 8-এর জায়গায় হয়তো 9টা 10টা হবে। কিন্তু এখানে তো ক্লাস আছে 40টা, বাকিগুলো কি? 2-3টা হয়তো ইন্টারফেস আছে, বাকিগুলো তো সব নন ইউজার ক্লাস। তাহলে এগুলো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে ফেলেন, করে 4 ভাগে এই ক্লাস তৈরির দায়িত্ব তার কালারে এটা যাবে, মানে তাকে এটা করতে হবে। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমাদের আরো কিছু জিনিস লাগবে যেগুলো আমরা আলোচনা করে ফেলি। আপনি এর মধ্যে যদি ইনকর্পোরেট করতে পারেন ভালো, কিন্তু আলটিমেটলি নেক্সট উইকে যেটা দিবেন 31 তারিখ, ওটাতে এটা থাকা লাগবে। ওকে, এখন আসেন আমাদের নতুন আরো কিছু কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। ওকে প্লিজ, এখন এগুলো আপনি দেখাবেন কিভাবে? স্ট্যাটিক আপনি আন্ডারলাইন করবেন, তাহলে এগুলো আগে একটু দেখে নিন। সো লেটস লুক ইনটু দ্য ক্লাস ডায়াগ্রাম। এখন আমি যদি বলি যে আমার ইউজার কাউন্ট, এটা তো স্ট্যাটিক ফিল্ড, সো আই শো ইট আন্ডারলাইন। এখন স্ট্যাটিক ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু তো কনস্ট্রাক্টরে হয় না,
তাহলে এটার ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করার সময় একটা দিয়ে দিতে হয়। ওকে, তো দিয়ে দিলাম। আচ্ছা, এখন যে চেঞ্জ পাসওয়ার্ড, এটার কোয়ালিফায়ার কি? এই মেথডটার চেঞ্জ পাসওয়ার্ড মেথডটার কোয়ালিফায়ার হিসেবে আমরা কি দেখিয়েছি? হ্যাঁ, এটা এক্সপ্লেন করেন, অ্যাজ এ প্রোগ্রামার আপনি এটা এক্সপ্লেন করেন যে আপনাকে একটা মেথড কি ইমপ্লিমেন্ট করতে হবে যে তিনটা স্ট্রিং প্যারামিটার হিসেবে নেয়। প্যারামিটার গুলো কি? কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। এই স্ট্রিং 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 দেখেও বুঝবে কি করে? হ্যাঁ, প্রোগ্রামার বুঝবে কি করে স্ট্রিং 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 মানে তো অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেলও হইতে পারে। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটা সে বুঝবে কি করে? চেঞ্জ পাসওয়ার্ড দেওয়া থাকুক, কিন্তু মেথডের নাম থাকলেই যে আমি বুঝবো কোন প্যারামিটার কি রিপ্রেজেন্ট করে, এটা তো নাও হইতে পারে। হ্যাঁ, কোলন বুলিয়ান মানে বুলিয়ান রিটার্ন টাইপ, আর ফাইনাল মানে এটা ফাইনাল মেথড। কেন এটা ফাইনাল মেথড? কারণ চেঞ্জ পাসওয়ার্ডের বডি আপনি চান না যে এটা রিপ্লেস করুক কোনো সাব ক্লাস। ইউ ওয়ান্ট টু মেক ইট ইউনিফর্ম ফর অল ইউজার। তাহলে আপনি এটার ওভাররাইডিং ফরবিট করে দিচ্ছেন। হাউ ক্যান ইউ প্রিভেন্ট ওভাররাইডিং? ফাইনাল করলেন। তো একটা মেথড একই সাথে অ্যাবস্ট্রাক্ট আর ফাইনাল হতে পারে না, কারণ অ্যাবস্ট্রাক্ট মানে এটাকে ওভাররাইড করতে হবে নিচে গিয়ে, আর ফাইনাল বলতেছে নিচে গিয়ে ওভাররাইড করা যাবে না। তো দুইটা একসাথে করলে আপনার ডিজাইন ফ্ল। তো এটা কোয়ালিফাই করে ফাইনাল। অলসো এটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর এই যে কোন স্ট্রিং কি, এটা আপনি ওয়ার্ড ফ্লোতে বলছেন, তো প্রোগ্রামারও কিন্তু ওয়ার্ড ফ্লো দেখবে। যে ওয়ার্ড ফ্লোতে আপনি বলছেন চেঞ্জ পাসওয়ার্ডের ওয়ার্ড ফ্লোতে যে ইউজার উইল গিভ দ্য কারেন্ট পাসওয়ার্ড, দেন if also the new password and confirm password. ওকে, এবং তারপর আপনি ওয়ার্কফ্লোতে বলছেন যে if current password match with the database, then if the new password and confirm password are same, then it will be updated in the database. এইভাবে ওয়ার্কফ্লোতে বলা আছে। তো তখন সে বুঝবে যে ওই তিনটা হচ্ছে তাইলে ওগুলো। আচ্ছা, আপডেট প্রোফাইল, should it be implemented or not? আপডেট প্রোফাইল এটা ইউজার ক্লাস, এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত? কেন না? কারণ এটা সাব ক্লাস ওভাররাইড করবেই। তাহলে এটা ইমপ্লিমেন্ট করে লাভ কি? তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এই যে ইটালিক মানে অ্যাবস্ট্রাক্ট মেথড, ক্লাস ইজ অলসো ইটালিক। তাহলে প্রোগ্রামার যখন ইটালিক দেবে, প্রোগ্রামার এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন অ্যাবস্ট্রাক্ট মেথডও আছে এখানে, সেটাও সে বুঝবে। আর ভেরিফাই লগইন, এই লগইন বাটন অন অ্যাকশন থেকে যখন এটাকে কল করা হবে, তখন তো কোনো অ্যাকচুয়াল ইউজার নাই তার কাছে, আছে? নাই। তো তাইলে এটা স্ট্যাটিক মেথড হবে। ওই যে আন্ডারলাইন, ইউজার কাউন্টও আন্ডারলাইন, কিন্তু ওটা হচ্ছে স্ট্যাটিক ফিল্ড, এটা স্ট্যাটিক মেথড। তাহলে এটাকে কল করবে ইউজার ডট ভেরিফাই লগইন, নট আসিফ ডট ভেরিফাই লগইন। কারণ লগইন বাটন অন অ্যাকশন ডোন্ট হ্যাভ এনি ইউজার। লগইন করার পরে ইউজার পাওয়া যাবে। ডাটাবেসে যদি ম্যাচ করে, ডাটাবেস থেকে ইউজারটা রিটার্ন করা হবে, না হলে তো ডাটাবেস থেকে ইউজার রিটার্ন হবে না। তাহলে ভেরিফাই লগইন কল করার জন্য তার তো কোনো ইউজার নাই, সে ফেক ইউজার তৈরি করতে পারে, বাট দ্যাটস নট রেকমেন্ডেড। সো ইট কোয়ালিফাইজ টু বি স্ট্যাটিক মেথড। তাহলে যে আমরা আন্ডারলাইন দিয়ে দেখাইলাম, প্রোগ্রামার এখন বুঝবে যে এটা স্ট্যাটিক মেথড। হ্যাঁ, এই যে মাঝখানের ব্লকে ফিল্ড, নিচের ব্লকে মেথড, আর আপনি তো মেথডে প্যারেনথেসিস থাকবে, তাই না? আর ফিল্ডের টাইপ কোলন দিয়ে আপনি টাইপ, ফিল্ডের পরে কোলন দিয়ে টাইপ মানে ফিল্ডের টাইপ, আর মেথডের পরে কোলন দিয়ে টাইপ মানে রিটার্ন টাইপ। আর ভেরিফাই লগইন কি রিটার্ন করবে? ইউজার। তাহলে ডাটাবেস থেকে যদি স্টুডেন্ট অবজেক্ট ম্যাচ করে, তাহলে সেই স্টুডেন্ট ইনস্ট্যান্স রিটার্ন করবে।
ডাটাবেস থেকে যদি ফ্যাকাল্টি অবজেক্ট ম্যাচ করে তাহলে ফ্যাকাল্টি ইনস্ট্যান্স রিটার্ন করবে, অ্যাকাউন্টেন্ট অবজেক্ট ম্যাচ করলে অ্যাকাউন্টেন্ট অবজেক্ট রিটার্ন করবে। তাহলে রিটার্ন টাইপ যাতে যে কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে পারে ওই জন্য রিটার্ন টাইপ হচ্ছে সুপার ক্লাস। ইউজার ক্লাস বানাইছি না আপনি এই সমস্ত কাজে ব্যবহার করেন, নাহলে তো আপনি তিনটা আলাদা আলাদা রিটার্ন টাইপ দিতে পারবেন না, তাই না? রিটার্ন টাইপ তো একটাই হয়। তাহলে এমন একটা রিটার্ন টাইপ যেটা যে কোনো অবজেক্টকে এসে রিপ্রেজেন্ট করতে পারে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্যাট ইউজার সুপার ক্লাস। তো তাইলে আপনি এখন ইউজার রিটার্ন করে দিলেন। এখন কি হবে খেয়াল করেন এটা কিভাবে কাজ করে। এখন দেখেন এই লগ ইন বাটন অন অ্যাকশন কি করতেছে, এই যে একটা ফেক ইউজার বানাইতে পারতাম বা না আমি বলতে পারতাম ইউ ডট ভেরিফাই লগ ইন, কিন্তু এই ইউ এর তো কোনো ইউজ নাই, তাহলে আমি অবজেক্ট বানাবো কেন? আমার ইউজ হবে হচ্ছে প্যারামিটার। সো আমি এটাকে স্ট্যাটিক মেথড হিসেবে রাখছি, তাহলে ইউজার ডট ভেরিফাই লগ ইন। ওকে, এখানে আমি প্যারামিটার হিসেবে কি পাঠালাম, আমার আইডি আর পাসওয়ার্ড পাঠিয়ে দিলাম। এখন এই ভেরিফাই লগ ইন আমাকে একটা ইউজার রিটার্ন করবে, তাহলে আমি এই যে ইউজার টাইপের একটা হ্যান্ডেলে ওটা রিসিভ করবো না। দ্যাট ক্যান বি স্টুডেন্ট ইনস্ট্যান্স, দ্যাট ক্যান বি ফ্যাকাল্টি ইনস্ট্যান্স, দ্যাট ক্যান বি অ্যান অ্যাকাউন্টেন্ট ইনস্ট্যান্স। যদি মিলে, যদি না মিলে তাহলে কি রিটার্ন করবে? ফলস। যদি ভেরিফাই লগইন কি করবে, ডাটাবেসে গিয়ে ইউজার অবজেক্টগুলোর সাথে এগুলো ম্যাচ করবে, তাই না? যদি কোনোটার সাথে মিলে যায় আইডি পাসওয়ার্ড বোথ, তখন সে ওই অবজেক্টটাই রিটার্ন করে দিবে যেটা লগড ইউজারের মধ্যে আসবে। Now that can be a student instance, that can be a faculty instance which is found in the database. কিন্তু এমনও তো হইতে পারে যে আইডি পাসওয়ার্ড মিলে নাই, তখন সে কি রিটার্ন করবে? হ্যাঁ, না অ্যালার্টে শো করবে তো লগইন বাটন অন অ্যাকশন, কিন্তু এটা তো মডেল ক্লাসের মেথড, ও আমাকে কি রিটার্ন করবে? ওকে তো রিটার্ন টাইপ ভয়েড না, ওকে তো একটা রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, তাহলে সে কি রিটার্ন করবে? এখন আপনার রিটার্ন টাইপ কি? ইউজার, বুলিয়ান কি ইউজার? তাইলে ডাটাবেজে যদি সে ভ্যালিড কোনো ইনস্ট্যান্স খুঁজে না পায় তাহলে সে কি রিটার্ন করবে? এমন কিছু রিটার্ন করতে হবে যেটা এই টাইপের সাথে ম্যাচ করে। হ্যাঁ, তাহলে সে এই ভুলে গেলে কেমনে হবে? তাহলে সে রিটার্ন করবে কি? আরটি মানে রিটার্ন টাইপ ইউজার, ওয়ার্ড না। তাহলে সে যদি if there is a match with an instance in database, return found instance. তাহলে if, তাই না? তা আমি এখানে সুডো কোড লিখলাম, ঠিক আছে? তাহলে if there is a match in the database, তাহলে কি return found instance, else কি রিটার্ন করবেন? রিটার্ন রিটার্ন হোয়াট? ফলস দেওয়া যাবে? ফলস রিটার্ন করা যাবে? কেন করা যাবে না? রিটার্ন টাইপ তো বুলিয়ান না, রিটার্ন টাইপ তাহলে কি রিটার্ন করবেন? ইনভ্যালিড পাসওয়ার্ড তো স্ট্রিং, আপনার রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপ কি? ইউজার। তাহলে আপনি ফ্যাকাল্টি রিটার্ন করতে পারেন, স্টুডেন্ট রিটার্ন করতে পারেন, অ্যাকাউন্টেন্ট রিটার্ন করতে পারেন, যাদের সাথে ইউজে হয় তাদেরকে রিটার্ন করতে পারেন। স্ট্রিং তো আর ইউজারের সাব ক্লাস না যে আপনি ইনভ্যালিড স্ট্রিং রিটার্ন করেন, তাহলে কি রিটার্ন করবেন? রিটার্ন টাইপ যদি খেয়াল রাখেন, রিটার্ন টাইপ যদি ক্লাস হয় তাহলে আপনাকে রিটার্ন স্টেটমেন্টে একটা অবজেক্ট রিটার্ন করতে হবে, ইনস্ট্যান্স, অর ইউ ক্যান অলসো রিটার্ন নাল। Any class handle can be null. So আপনার return type handle is user, that also can be null. তো তাহলে আপনি এখন এই যে logged user এর মধ্যে পাইলেন, তাই না? তাহলে if logged user
এখন তো আপনি জানেন না যে আপনি হ্যান্ডেল হচ্ছে ইউজার, কিন্তু ইনস্ট্যান্স কোনটা এটা তো আপনাকে চেক করতে হবে। এখন আপনি যে ইনস্ট্যান্স অফ অপারেটর দিয়ে চেক করতে পারেন। এখানে যদি হ্যান্ডেল আর এখানে যদি ক্লাস দেন, ও দেখবে যে এই হ্যান্ডেলের যে ইনস্ট্যান্স সেটা এই ক্লাসের কিনা। তাহলে ইফ লগড ইউজার ইনস্ট্যান্স অফ স্টুডেন্ট, তাহলে লোড স্টুডেন্ট ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল by passing the instance to the student dashboard view controller. Else, if এটা যদি ফ্যাকাল্টি হয়, তাহলে লোড ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ভিউ এবং ফ্যাকাল্টি ড্যাশবোর্ড কন্ট্রোলারে আপনি যে অবজেক্টটা পেলেন এটা পাস করে দিবেন, যাতে সে ওই যে লেভেলে তার নামটা দেখাইতে পারে গেটার দিয়ে। আপনি লগ ইন করলে ড্যাশবোর্ডে আপনার নাম দেখতে পান না, তো ওই অবজেক্টটা তো ওই আপনার ড্যাশবোর্ড কন্ট্রোলারে চলে গেছে অলরেডি। কোত্থেকে? লগ ইন বাটন অন অ্যাকশন থেকে। তাহলে ডাটা পাস করে দিবে। আর যদি কোনোটাই ম্যাচ না করে, হ্যাঁ, তাইলে এখন এলস ইফ লগড ইউজার যদি কি হয় না ইকুয়াল টু নাল, তাহলে আপনি এখন অ্যালার্ট। অ্যালার্ট অফ নাল রিসিভ করবে। তো তাহলে এইভাবে আমরা এটা দেখাবো। এখন আসেন আমাদের নতুন কনসেপ্টে চলে যাই। আমরা 10 মিনিট একটু আলাপ করি, তাহলে এটা আপনার সুবিধা হবে। এই যে এক্সারসাইজটা করলেন, এই এক্সারসাইজটা করলে অনেক কিছু বের হয়ে আসবে। হ্যাঁ, ক্লাসরুমে দেওয়া আছে অলরেডি। ওকে, তাহলে এখন আমাকে বলেন তো, should user be an abstract class for IRAS অথবা এয়ারলাইন্স অপারেশন? এটা কি abstract class হওয়া উচিত? কেন? ইউজার ক্লাসটার কেন চাচ্ছেন না? এর মধ্যে যথেষ্ট পরিমাণ ফিল্ড নাই একটা রোল এস্টাবলিশ করার জন্য। এই জন্য এটার অবজেক্ট ক্রিয়েট করলে সেটা কোনো রোল এস্টাবলিশ করতে পারবে না, এই জন্য এটা মিনিংলেস, ইউজফুল হবে না, এই জন্য আমরা করব না। সো ইট কোয়ালিফাইজ টু বি অ্যাবস্ট্রাক্ট। ওকে, what about next one? Is user class should change password be an abstract method? No. Why? No বললে it should be implemented method. Why? সবার ক্ষেত্রেই এটা সেম। ওকে, তো তার কারণে এটা আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, নো। তাহলে পরেরটা হচ্ছে in user class should the update profile be an abstract method or not? Why? কারণ এটার ইমপ্লিমেন্টেশন কারোই কাজে লাগবে না, সবাই এটাকে ওভাররাইট করবে। সো তাহলে এটা ইয়েস। তাহলে এইভাবে আপনাকে জিনিসগুলো ডিসাইড করতে হবে। দিস ইজ পার্ট অফ ইউর সিস্টেম ডিজাইন। ওকে, এখন আসেন যে সাপোজ দেয়ার ইজ এ মেথড, এটা একটা জেনেরিক কোশ্চেন কোন নির্দিষ্ট ক্লাসের জন্য। ইন এ সুপার ক্লাস there is a method in a super class which will be overridden by all subclasses, এটা আমরা জানি, বাট তাহলে কি আমরা নরমালি এটা ইমপ্লিমেন্ট করব না? কিন্তু আমরা বলতেছি যে জানা সত্ত্বেও আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। কখন এটা করব? না, আমরা জানি যে প্রত্যেকটা সাবক্লাস এটা ওভাররাইড করবে, দ্যাটস গিভেন কন্ডিশন, যে প্রত্যেকটা সাবক্লাসে এটাকে ওভাররাইড করবে। তাহলে সেই ক্ষেত্রে নরমালি আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রাখি যাতে পলিমরফিজম কল করা যায়। কিন্তু এখন বলা হচ্ছে যে জানা সত্ত্বেও আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে কেন করব বা কোন কারণে এটা করব? জেনারেলি তো করব না।
না, বাদ তো দিবে না, কারণ বাদ বাদ মানে আমরা তো বলেই দিচ্ছি যে সাব ক্লাসকে এটা কাস্টমাইজ ওভাররাইড করতে হবে, করবে। হ্যাঁ, ইটস গিভেন। তো এটার অ্যান্সার হলো, সেটা তো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতেই হয়, কম্পাইলার জানে, কিন্তু ইমপ্লিমেন্ট কেন করবেন? অ্যান্সার হচ্ছে if the superclass is not abstract and we also want to create superclass instance, তো তখন সুপারক্লাস অবজেক্টের জন্য মেথড পাবেন কই? যদি ইমপ্লিমেন্ট না করেন, আপনি জানেন সাবক্লাস সবাই এটা ওভাররাইড করবে, কিন্তু আপনি তো সুপারক্লাসকেও ইনস্ট্যান্সিয়েট করতে চান, তখন কিন্তু সুপারক্লাসেও মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। এখন কথা হলো যে সেইটা যদি আপনার কেস কি না, এখন ইউজারের ক্ষেত্রে তো সেটা কেস না, তো অন্য কোনো ক্লাসের ক্ষেত্রে সেটা হতেও পারে। যেমন স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তাই না? এখন ধরেন স্টুডেন্টের সাব ক্লাস হতে পারে রিসার্চ স্টুডেন্ট, যারা পিএইচডি স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে। এখন স্টুডেন্ট ক্লাসে একটা মেথড আছে, ফর এক্সাম্পল অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এখন আপনাদের অ্যাপ্লাই ফর স্কলারশিপ আর পিএইচডি স্টুডেন্টের অ্যাপ্লাই ফর স্কলারশিপ ডিফারেন্ট, তাহলে সাব ক্লাস তো ওটা ওভাররাইড করবে, জানেন করবে, কিন্তু স্টুডেন্ট ক্লাস ওটা রাখতে হয়েছে, কারণ স্টুডেন্টেরও ইনস্ট্যান্স থাকবে, সুপার ক্লাসের ইনস্ট্যান্স থাকবে, সাব ক্লাসও। তখন আপনি যদি জানেন যে সাব ক্লাস এটা ওভাররাইড করবে, স্টিল সুপার ক্লাস এটা দিতে হবে। তাহলে সেটা কখন? যদি সুপার ক্লাস ইজ নন অ্যাবস্ট্রাক্ট, প্রথম কথা, এবং সুপার ক্লাসকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে চান। আচ্ছা, in student class should address be static field? Student class should it be static field? No, কারণ এটা কোনো shared value না, প্রত্যেকের অ্যাড্রেস আলাদা। ওকে, now in student class should any name be static field? Yes, কারণ এটা shared value. Okay, now yes for IRAS, no for UGC. IRAS এর সবার ইউনিভার্সিটি নেম শেয়ার, কিন্তু ইউজিসি অ্যাপে যে স্টুডেন্ট ক্লাস, সেখানে ইউনিভার্সিটি নেম তো শেয়ার না, কারো আইবি, কারো বইয়ের, কারো ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ওখানে এটা স্ট্যাটিক হবে না। আচ্ছা, in student class for IRAS, ইউজিসি না IRAS, should any name be final field as well? লজিক্যালি যদি আইবির নাম চেঞ্জ করার কোনো পলিসি না থাকে, তাহলে এটা ফাইনাল। ওকে, তো তাহলে আপনি একই সাথে এটাকে স্ট্যাটিক এবং ফাইনাল হিসাবে আপনি কোয়ালিফাই করালেন। তো any name qualifies as static and final. Now question is it a necessary field to keep in student class for IRAS? না, why not? এটা ইমপ্লিসিট যে আইইউবির আইরাসের যে স্টুডেন্ট, তাদের ইউনিভার্সিটি নেম আইইউবি হবে এবং এটা নন চেঞ্জেবল, তাহলে এটা ইমপ্লিসিটলি গিভেন। সো এটা আলাদা করে ফিল্ডে স্টোর করার দরকার, এটা হার্ড কোড করা যায়, তাহলে এটা নেসেসারি না। ওকে, নট নেসেসারি, ইট ক্যান বি হার্ড কোডেড। তাহলে আপনি যদি কোন একটা ক্লাসের জন্য ফিল্ড খুঁজতে চান যেটা একই সাথে স্ট্যাটিক এন্ড ফাইনাল, আপনি হয়তো খুঁজে বের করতে পারবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এটা রাখার প্রয়োজন নেই। এই জন্য ইন্টারফেসে ফিল্ডই থাকে না, থিওরিটিক্যালি থাকতে পারে, কিন্তু স্ট্যাটিক এন্ড ফাইনাল হইতে হবে। এখন স্ট্যাটিক এন্ড ফাইনাল ফিল্ড আমি হয়তো বানাতে পারবো, কিন্তু সেটা রাখার যৌক্তিকতা কতটুকু? ইমপ্লিসিট হলে তো রাখার দরকার নাই, এই জন্য খুব রেয়ার। এই জন্য ইন প্র্যাকটিস 1000টা ইন্টারফেস খুললে আপনি 999টাতে কোনো ফিল্ড পাবেন। সো উই ইনহেরিট অল দ্য মেথড, উই ইমপ্লিমেন্টস। ওকে, এখন আসেন যে আমরা এই গুলোতে চলে আসি। এই যে নিউ কনসেপ্ট। সো can we have 7 minutes till next class begins?
তাহলে আপনাদের কাজ আগা যাবে আর কি। ওকে, ফার্স্ট ভার্সনে আপনারা যা পারেন তাই দেন। ফার্স্ট ভার্সনে আপনারা এনশিওর করেন যে ক্লাসগুলো আইডেন্টিফাই করছেন, ইউজার নন ইউজার। ইউজার তো 8টা বা ইনহেরিটেন্স গুলো 9টা 10টা, নন ইউজার গুলো আইডেন্টিফাই করে ফেলছেন। রিলেশনশিপ তো ইনহেরিটেন্স দেখাইতে পারবেন, অ্যাসোসিয়েশন আপনার হয়তো আন্ডারস্ট্যান্ডিং আর একটু সময় লাগতে পারে, কিন্তু বক্সগুলো বসায় ফেলেন। কালার এনশিওর করবেন যার যেটা করা উচিত তার যাতে সে, এটা আপনাদের ব্রেনস্টর্মিং করতে হবে যে এই নন ইউজার ক্লাসের অবজেক্টটা কার অ্যাক্টিভিটি থেকে প্রডিউস হবে, সেই কোন ইউজারের অ্যাক্টিভিটি থেকে প্রডিউস হবে। সেই ইউজারটা যদি আমার হয় এই ক্লাসটা আমি বানাবো, সেই ইউজারটা যদি তোমার হয় এই ক্লাসটা তুমি বানাবো, তাহলে তোমার কালারে চলে যাবে। এইগুলো অন্তত করে ফেলেন। ওকে, এখন আসেন মাস্টার ক্লাস। না, মাস্টার ক্লাস ইজ এ ক্লাস which will have one or more unique field. Now, what is unique field? In passenger class, what is unique field? এই যে প্যাসেঞ্জার ক্লাস খোলাই আছে, এগুলো ইনহেরিটেড ফিল্ড। এগুলোর সাথে তার আরো 7টা ইনহেরিটেড ফিল্ড আছে, এনআইডি 10ID সহ, তাই না? এই যে এই 7টা এনআইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, দেন পাসপোর্ট নাম্বার, ফ্রিকোয়েন্ট ফ্লাইট নাম্বার, মাইলস আর্ন, আর হচ্ছে কাউন্ট। এই যে 11টা ফিল্ড, 11টা ফিল্ডের মধ্যে ইউনিক ফিল্ড কয়টা, কোনগুলো? পাসপোর্ট নাম্বার অ্যান্ড NID. So you can have one or more unique field. যদি থাকে তাহলে আমরা ওটাকে মাস্টার ক্লাস বলবো। এই যে আপনি গল্প করে রাখছেন কেন, শোনেন। এখন ইউনিক ফিল্ড মানেটা কি? Why passport number is unique field? সবার একজনের জন্য একদম ফিক্স, অন্য কারোর জন্য হবে না। একই পাসপোর্ট নাম্বার দুইটা প্যাসেঞ্জারের কখনোই হবে না, একই এনআইডি ভ্যালু দুইটা প্যাসেঞ্জারের কখনোই হবে না। তো তার মানে এনআইডি পাসপোর্ট নাম্বার হচ্ছে আমার ইউনিক ফিল্ড। ওয়ান অফ দ্য ইউনিক ফিল্ডস উইল বি চুজেন অ্যাজ প্রাইমারি ফিল্ড অফ দিস মাস্টার ক্লাস। তাইলে আপনি এখন এনআইডি কেও পিক করতে পারেন, পাসপোর্ট নাম্বারকেও পিক করতে পারেন। এখন আইরাসে যদি এনআইডি না রাখে ফিল্ড হিসেবে, তাহলে আইডিটাই ইউনিক ফিল্ড, একটাই ইউনিক ফিল্ড, সেক্ষেত্রে ওইটাই প্রাইমারি ফিল্ড হবে। আর যদি একাধিক থাকে আপনি যে কোনো একটা পিক করবেন। Now this primary field qualifies to be foreign field in an association class. তাহলে what is foreign field? Okay, what is foreign field? খেয়াল করেন, এই যে আমাদের কোর্স ক্লাস ছিল, is there any unique field? Course ID. Is there any unique field? NID and passport number. তাহলে এই দুইটা মাস্টার ক্লাস। এখন কোর্স ক্লাসের কোর্স আইডি কোয়ালিফাইজ টু বি ফরেন ফিল্ড, আর প্যাসেঞ্জার ক্লাসে এনআইডি এবং পাসপোর্ট নাম্বার দুইটাই কোয়ালিফাইজ টু বি ফরেন ফিল্ড। তাহলে আপনাকে একটা চুজ করতে হবে। তো ধরেন আমি যদি এখন অফার্ড কোর্স ক্লাসটাতে চলে যাই, অ্যাসোসিয়েশন ক্লাস, may or may not have primary field and will have foreign field. Foreign field মানে কি? ধার করা ফিল্ড ভ্যালু। আসেন কেন? ওটা অব্র কিবোর্ড দিয়ে লিখে দিই। ওকে, তাহলে ধার মানে আপনার বোঝার সুবিধার জন্য, তাহলে ধার করা ফিল্ড ভ্যালু মানে কি? এখন খেয়াল করেন, তাহলে তাহলে এখন অ্যাসোসিয়েশন ক্লাসে আমরা এক্সাম্পল দেই যে মে অর মে নট হ্যাভ প্রাইমারি ফিল্ড। দেন প্রথম এক্সাম্পল হ্যাজ প্রাইমারি ফিল্ড, যেমন is there any foreign field? Yes, passenger ID. What is the passenger ID? Basically এখানে আপনি NID রাখেন। যদি এনআইডিটাকে প্রাইমারি ফিল্ড হিসেবে আপনি পিক করেন, বা পাসপোর্ট নাম্বার যদি পিক করেন, তাহলে পাসপোর্ট নাম্বার এখানে আপনার
প্যাসেঞ্জার আইডি হিসাবে চলে আসবে। তাহলে যে প্যাসেঞ্জার আইডির যে ভ্যালু, এটা কিন্তু আপনি একটা ফ্রেশ ইনপুট দিতে পারবেন না। এই ভ্যালুটা আসতে হবে কোনো একটা এক্সিস্টিং প্যাসেঞ্জারের ইউনিক ফিল্ড থেকে, so that ticket instance can be mapped with a passenger instance. ইউনিক ফিল্ড না হলে তো আপনি ইনস্ট্যান্স ম্যাপিং করতে পারবেন না। আমি যদি ডেট অফ বার্থ দিয়ে একটা স্টুডেন্টের সাথে ম্যাপ করতে চাই, ওই ডেটের যতগুলো স্টুডেন্ট আছে সবাই তো চলে আসবে। আমি জেন্ডার দিয়ে করতে চাই, অর্ধেক স্টুডেন্ট চলে আসবে। কিন্তু আইডি দিয়ে যদি ম্যাপ করতে চাই, আমি একটা নির্দিষ্ট ইনস্ট্যান্সের সাথে ম্যাপ করতে পারি। তাহলে এই টিকিট হচ্ছে একটা অ্যাসোসিয়েশন ক্লাস, যেখানে ফরেন ফিল্ড হিসাবে প্যাসেঞ্জারের এনআইডিটা আমরা নিলাম। নাম আলাদা হইতে পারে, কিন্তু টাইপ কম্প্যাটেবল হইতে হবে, সেম অথবা কম্প্যাটেবল টাইপ। তাহলে এনআইডি লং ছিল, এখানেও লং, ওখানে ছিল ফাইনাল লং, এখানেও ফাইনাল লং। তাহলে এই টিকিটটা কোন প্যাসেঞ্জার, এই যে এই প্যাসেঞ্জার আইডিতে আমি বুঝতে পারবো। তাহলে এই প্যাসেঞ্জার আইডিটা কিন্তু আমি যে কোনো একটা আরবিটার ইনপুট দিলে হবে না। আমার এক্সিস্টিং প্যাসেঞ্জার ডাটাবেসে যারা আছে তাদেরই কারো ফিল্ডের ভ্যালু থেকে এখানে ধার করা ভ্যালু। So it's a foreign field in this class. Now this class has unique field ticket number. তাহলে এই অ্যাসোসিয়েশন ক্লাসেরও কিন্তু একটা ইউনিক ফিল্ড আছে, কিন্তু অ্যাসোসিয়েশন ক্লাসে ইউনিক ফিল্ড নাও থাকতে পারে। যেমন অফার্ড কোর্স, এখানে কোন ফিল্ডটা ইউনিক? কিভাবে? আপনি যখন কোর্স লোড করেন, এক একটা রো এক একটা অফার্ড কোর্স অবজেক্ট। তাহলে সিএসসি 213 এরই তো 8টা অবজেক্ট, কিন্তু আইডি তো 8টারই সেম। তাহলে ইউনিক হলো কিভাবে? তাহলে কোন ফিল্ড এখানে ইউনিক? হ্যাঁ, ডে এসটি। আইইউবির অর্ধেক কোর্সই তো 1/3 কোর্সই তো এসটি। তাহলে যে কটা কোর্স লোড হবে তার অনেকগুলোতেই ডে এসটি। তাহলে ইউনিক হলো কিভাবে? না, ইজ দেয়ার এনি ফিল্ড হুইচ ইজ ইউনিক? ফ্যাকাল্টি আইডি কিভাবে? আপনি সিএসসি 213 সেকশন 3 4 7 8 চারটা অবজেক্টের মধ্যে ফ্যাকাল্টি আইডি আমার আইডি পাবেন। কিন্তু ইজ দেয়ার ফরেন ফিল্ড? কি? Course ID, also course title, also number of credit. তিনটা কোথা থেকে আসছে? ওই যে মাস্টার ক্লাস কোর্স থেকে আসছে। আর ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম আসছে ফ্যাকাল্টি ক্লাস থেকে। আর এগুলো হচ্ছে তার নিজের ফিল্ড, এগুলো এবং এনরোল, এগুলো হচ্ছে তার নিজের ফিল্ড। এখানে ফরেন ফিল্ড কয়টা? 5টা। তাহলে নো ইউনিক ফিল্ড, কিন্তু কোর্স আইডি, কোর্স টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস এগুলো হচ্ছে ফরেন ফিল্ড। ওকে, এটা এখানে এখানে যাবে, এখানে যাবে, নিচে যাবে, এখানে যাবে। তাহলে আমার আর ফ্যাকাল্টি আইডি আর ফ্যাকাল্টি নেম, এই দুইটা ফরেন ফিল্ড আসছে ফ্যাকাল্টি ক্লাস থেকে। এটা হবে অফ কোর্স ক্লাস। তাহলে কোর্স ক্লাস থেকে 3টা ফরেন ফিল্ড আর ফ্যাকাল্টি ক্লাস থেকে 2টা ফরেন ফিল্ড। এখন এই এতগুলো ফরেন ফিল্ড কেন আসলো? কারণ আপনি ওয়ার্কফ্লোতে বলছেন offered course will be loaded in a table. An offered course will contain course ID, course title, section, room number, day, time, semester, year, capacity, faculty ID, faculty name, number of credits, number of enrolled. এগুলো আপনি ওয়ার্কফ্লোতে বলছেন, ওয়ার্কফ্লোতে বলছেন, এখানে আপনি দিয়ে দিয়েছেন। দ্যাট ইজ ওয়াই এতগুলো ফরেন ফিল্ড আসছে। কিন্তু কথা হলো যে এতগুলো ফরেন ফিল্ড যখন আপনি রাখতেন, among those 5 foreign fields, 3 of them are non-primary. যেমন কোর্স টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস, এটা তো প্রাইমারি ফিল্ড না। কোর্স আইডি হচ্ছে প্রাইমারি ফিল্ড। ফ্যাকাল্টি নেম তো প্রাইমারি ফিল্ড না, ফ্যাকাল্টি আইডি হচ্ছে প্রাইমারি ফিল্ড। তাহলে 5টার মধ্যে 3টা হচ্ছে নট প্রাইমারি ফিল্ড। তাহলে নন প্রাইমারি ফিল্ডকেও আপনি
ফরেন ফিল্ড হিসেবে নিয়ে আসছেন ওয়ার্ক ফ্লো ফলো করে। তাহলে ওয়ার্ক ফ্লোর বর্ণনা অনুযায়ী যখন আনবেন তখন অপ্রয়োজনীয় ফরেন ফিল্ড চলে আসবে। আসতে দেন। Therefore, this offered course class has 3 redundant foreign field মানে অপ্রয়োজনীয়। As a result, the class is not normalized. Now we must normalize to improve data integrity. তাহলে আমি এখন এই অপ্রয়োজনীয় ফরেন ফিল্ড গুলো যখন বাদ দিয়ে দিব তখন আমার ফিল্ড হবে কোর্স আইডি, ফ্যাকাল্টি আইডি অ্যাজ ফরেন ফিল্ড, আর এগুলো তার নিজের ফিল্ড। তাহলে এইটা হচ্ছে আমার নরমালাইজড অ্যাসোসিয়েশন ক্লাস, and this has to be shown in the class diagram. যখন আপনি অ্যাসোসিয়েশন দেখাবেন তখন অ্যাসোসিয়েশন ক্লাসও একটা দেখাইতে হবে। কারণ আপনি বলতেছেন যে ফর এক্সাম্পল স্টুডেন্ট borrows book, তাহলে স্টুডেন্ট আর বুকের মধ্যে একটা অ্যাসোসিয়েশন। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি? borrowing book। তাহলে এই অ্যাক্টিভিটির ফলে যে ডাটা সেট প্রডিউস হবে সেটা তো একটা অ্যাপ্লিকেশন ডেটা। সেটা কি স্টুডেন্ট ইনফরমেশন নাকি বুক ইনফরমেশন? না, নাইদার স্টুডেন্ট ইনফরমেশন নর বুক ইনফরমেশন, দ্যাটস এ বুক বরোয়িং ইনফরমেশন। তখন আপনাকে বরোড বুক নামে একটা ক্লাস বানাইতে হবে, অ্যাসোসিয়েশন ক্লাস, যেখানে স্টুডেন্ট আইডি ফরেন ফিল্ড, বুক অ্যাক্সেশন নাম্বার অলসো ফরেন ফিল্ড। আর তার নিজের ফিল্ড কি হবে? ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন, তাই না? তাইলে আপনি যখন ওই যে লাইন দিয়ে দেখাবেন যে স্টুডেন্ট আর বুকের মধ্যে অ্যাসোসিয়েশন, ওই লাইনের নিচে আপনাকে একটা অ্যাসোসিয়েশন ক্লাসও দেখাইতে হবে, বরোড বুক। তাহলে এখন এগুলোকে ট্রাই করেন, ডু অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, লেট দেয়ার বি ফ্ল, বাট আই ওয়ান্ট টু সি যে আপনারা কাজ করছেন, ওকে? এবং বাই নেক্সট উইক এটাকে রিফাইন করে মোটামুটি ফাইনাল স্টেজে নিয়ে যাবেন, আর এফএক্সএমএল গুলো ডিজাইন করে ফেলতে হবে। তাহলে 31 তারিখে নেক্সট থার্সডেতে এফএক্সএমএল ফাইলগুলো সহ ইন্টেলিজের প্রজেক্ট যেটা গিটে রাখবেন, ওখানে আপনি জাভা ফাইল তো এখন ইমপ্লিমেন্ট করেন নাই, কিন্তু এফএক্সএমএল গুলো তো আছে, তো ওইটাকেই জিপ করে দিবেন ইন্টেলিজের সাথে, ক্লাস ডায়াগ্রামের ভার্সন 2টাও দিবেন। সেটা 31 তারিখ। আর এই বৃহস্পতিবার সকালে যতটুকু পারেন টিম লিডার এটাকে পিডিএফ হিসাবে এক্সপোর্ট করে দিয়ে দেন।